আমি সাকিব সামি। আমার বাসা যশোর। ঘটনাটি আমার চাচার বন্ধুর দাদার সাথে ঘটেছে। আমার চাচা একদিন তার বন্ধুর বাড়িতে বেড়াতে গেল। গিয়ে যখন তার দাদার সাথে দেখা করতে গেল, সে দেখতে পেল তার দাদার একটা হাত নেই। দেখে সে বলল, আপনার এক হাত নেই কেন? তখন বন্ধুর দাদা বললেন, সব আমার পড়া কপাল বাবা, আর সব আমার লোভের ফল। তখন আমার বন্ধুর চাচা বলল, কেন? আর তখন তার বন্ধুর দাদা বলতে শুরু করলেন, তিনি যেভাবে বলেছেন তার ভাষায় লিখছি। আমাদের দেশের বাড়ি চাঁদপুর জেলায়। আমি ছোটবেলা থেকে ওখানেই মানুষ হয়েছি। আমার গ্রামের বাড়িতে 4-5 জন বন্ধু ছিল। আমরা সব জায়গায় একসাথেই ঘুরে বেড়াতাম। আমরা প্রায় একসাথে মাছ ধরতে যেতাম, আর যা মাছ পেতাম তা সবাই মিলে ভাগ করে নিতাম। বেশিরভাগ যেতাম বর্ষাকালে, কারণ আমরা সবাই জানি বর্ষাকালে নদীতে বেশ ভালো মাছ পাওয়া যায়। এরকম এক বর্ষাকালের ঘটনা। রাত 10:30টার দিকে আমরা 4-5 জন মিলে মাছ ধরতে গেলাম। যেহেতু বর্ষাকাল ছিল, সেহেতু নদীর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে বিশাল বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা বড় গাছের নিচে দাঁড়ালাম। আর আমাদের নদীর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 11:30 বেজে গেল। আমরা সেদিন তেমন ভালো মাছ পাচ্ছিলাম না। এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বাসায় ফিরে যাব। হঠাৎ করে তখনই আমি লক্ষ্য করলাম আমাদের জালটা বেশ ভারী, কারণ আমি জাল ফেলেছিলাম। আমি ওটাকে একা কিছুতেই তুলতে পারছিলাম না। আমি ভাবলাম যে এবার বুঝি আমাদের ভাগ্যে ভালো কিছু আছে, কিন্তু আমি বুঝতে পারিনি আমার জীবনে এবার যা হতে চলেছে তার জন্য আমাকে সারা জীবন আফসোস করতে হবে। তারপর আমি আমার সব বন্ধুদের ডাকলাম। তারা এসে আমার সাথে জালটা টানতে লাগলো। আমরা অনেক কষ্টে জালটা উপরে উঠালাম। উঠে যা দেখলাম তাতে আমাদের সবারই মন খারাপ হয়ে গেল। সেখানে কোনো মাছ ছিল না। দেখতে পেলাম মাঝারি সাইজের একটা মাটির কলস, আর তাতে আরবি ভাষায় কিছু লেখা। তারপর আমরা নিজেরা বলা বলি করতে লাগলাম, যদি এর ভেতরে কোনো গুপ্তধন থাকে তাহলে তো আমরা সবাই বড়লোক হয়ে যাব। তারপর আমরা ঠিক করলাম যে আগে ঢাকনা খুলে দেখা যাক এতে কি আছে। আমরা সবাই মিলে ঢাকনা খুললাম, কিন্তু আমরা ঢাকনা খুলে কিছুই দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম যে সেই কলসটা থেকে একটা ধোঁয়ার মতো আকাশের দিকে কিছু একটা উড়ে গেল। আমাদের সবার বেশ রাগ হলো। আমরা সবাই বললাম, আজ আর মাছ ধরবো না। আমরা সবাই বাসায় চলে আসার সিদ্ধান্ত নিলাম। তো সবাই যে যার বাসায় চলেও গেলাম, ঘুমিয়ে পড়লাম। সেই রাতে সবাই একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। আমি স্বপ্নে দেখলাম যে আমার যে বন্ধুরা আমার সাথে মাছ ধরতে গিয়েছিল, আমরা সবাই কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছি, আর তখন আমরা একটা বেশ ভয়ঙ্কর চেহারার লোক দেখি। আর আমরা সবাই একই স্বপ্ন দেখতে পেলাম এবং বেশ ভয় পেলাম। পরের দিন সকালবেলায় আমি আমার বন্ধুদের কাছে আমার স্বপ্নের কথা শেয়ার করতে, তারাও বলে তারাও একই স্বপ্ন দেখেছে। শুনে বেশ ভয় লাগলো। এরপরে গ্রামে শুরু হলো ভয়ানক সমস্যা। গ্রামে হঠাৎ ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা নিখোঁজ হতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের কোনো খোঁজ পাওয়া যেত না। তারা নিখোঁজ হতো বেশ অদ্ভুতভাবে। তারা রাতে বাবা মার পাশে ঘুমালেও পরের দিন সকালে তাদের আর পাওয়া যেত না, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকতো। বেশ কয়েকটা ছেলে মেয়ের নিখোঁজ হওয়ার পর ওই গ্রামের লোক একটা জরুরি সভা বসায়। তারপর সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই গ্রামে পাহারা বসানো হবে। তাই করা হলো, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। তারপর গ্রামের লোক চিন্তায় পড়ে গেল যে এই সমস্যার জন্য কি করা যায়। সেখান থেকে বলা হয় একটা ভালো হুজুর বা কবিরাজের খোঁজ করতে। আর তারপর হুজুর বা কবিরাজ খুঁজতে লোক পাঠানো হলো। তারা খুঁজে একজন কবিরাজ নিয়ে আসলেন। তাকে সব সমস্যা খুলে বলা হলো। সে সব ঘটনা শুনে বলল, আমি চেষ্টা করছি। তারপর তাকে গ্রামের একজনের বাড়ি থাকতে দেওয়া হলো। সে বলল, আমি যে ঘরে থাকবো গভীর রাতে কেউ যেন আমার এই ঘরে না আসে, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। গ্রামের লোক বলল, ঠিক আছে। কিন্তু পরের দিন সকালে ঘটলো একটা অবাক করার মতো ঘটনা। পরের দিন সকালে কবিরাজকে আর সেই ঘরে পাওয়া যায় না। হয়তো গভীর রাতেই পালিয়ে গেছে। আর তারপর হঠাৎ করে সেখানে একজন অচেনা লোক এসে উপস্থিত হলো। তাকে দেখে মনে হচ্ছিল যে সে তান্ত্রিক। তাকে গ্রামের লোক জিজ্ঞাসা করলো, আপনি কে? উত্তরে বলল, আমি একজন তান্ত্রিক। আমি জানি গ্রামের সব সমস্যা, তাই তো সমস্যা সমাধানের উদ্দেশ্যে এসেছি। যখন বলা হলো, আপনি থাকেন কোথায়? আর গ্রামের লোক জিজ্ঞাসা করলো, আপনি জানলেন কি করে এই গ্রামের সমস্যা? উত্তরে সে বলল,
আমি ভারতে থাকি। আমি আমার সাধনার দ্বারা জানতে পারলাম এই গ্রামের বাচ্চা ছেলেমেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। তাই সমস্যার সমাধানের জন্য সেই সুদূর ভারত থেকে এখানে এসেছি। মানুষের সেবা করা আর তাদের সমস্যার সমাধান করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আর তাই আমি এখানে এসেছি। গ্রামের লোক তান্ত্রিকের কথা বিশ্বাস করে নিল, কারণ ওই গ্রামের লোক বেশ সহজ সরল ছিল। সেই তান্ত্রিক বলল, আপনারা আমাকে নদীর ধারে একটা কুঠির নির্মাণ করে দেন, আমি ওখানে একা বসে আমার কাজ করব, আর আমার খাবার আপনারা খুশি হয়ে যে যা দেবেন তাই গ্রহণ করব। আমাকে বেশিরভাগ সময় নিরামিষ খাবার দেবেন, আমি আমিষ খাবার তেমন একটা খাই না। তারপর তার কথা মতো গ্রামের মানুষ তার দেখানো জায়গায় একটা কুঠির নির্মাণ করে দেন, আর তার খাবারের ব্যবস্থাও গ্রামের লোকই করে দিত। তারপর সে গ্রামের লোকদের জানায় আগামীকাল রাতে আমাকে এই গ্রামের শ্মশান ঘাটে একটা যজ্ঞ করতে হবে। তবে সেখানে গ্রামের কেউ উপস্থিত থাকতে পারবে না, আমি একা একাই করব। আর আপনাদের আগামীকাল সকালে জানাবো আসল সমস্যাটা কি। গ্রামের লোক বলে, আচ্ছা ঠিক আছে। তারপর গ্রামের সব লোক যে যার মতো বাড়ি চলে যায়। পরের দিন সকালে গ্রামের লোক সেই তান্ত্রিকের কাছে গেল। যাওয়ার পর সে বলল, আপনাদের গ্রামে একটা পিশাচের আগমন ঘটেছে। সে বাচ্চা ছেলে মেয়েদের রক্ত খেতে পছন্দ করে, সেই এগুলো করছে। আমি ওকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না। তারপর বেশ কয়েকদিন পর ওই গ্রামে আর কোনো সমস্যা হলো না, কিন্তু তার কয়েকদিন পর আবার গ্রামের ছেলে মেয়েরা নিখোঁজ হতে শুরু করে। আবার গ্রামে একটা আতঙ্ক শুরু হয়ে যায়। গ্রামের লোকেরা আবার একটা সভা বসায়। সেখানে আরো কড়া পাহারার নির্দেশ দেওয়া হয়, আর গুরুত্বপূর্ণ দায়িত্বটা গ্রামের যুবকদের দেওয়া হয়। সেখানে বলা হয় প্রতি রাতে গ্রামে ঢোকা ও বের হওয়ার পথে 5 জন গ্রামের যুবক পাহারা দেবে, আর যারা পাহারা দেবে তাদের সারা রাত পাহারা দিতে হবে। এতে গ্রামের সবাই রাজি হলো। পরের দিন থেকে আমাদের গ্রামের 5 জন করে যুবক ছেলেরা পাহারা দিতে থাকে। আর আসল বিপদ হলো, আমরা যখন পাহারা দিতে গেলাম, আমি এবং আমার যে কয়জন বন্ধু মিলে মাছ ধরতে যেতাম, আমরা সবাই মিলে পাহারা দিচ্ছিলাম। যখন আনুমানিক রাত 2:30 গ্রামের উত্তর দিক থেকে বেশ চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেলাম। তখন আমরা দেখার চেষ্টা করলাম আসলে বিষয়টা কি। তখন আমরা একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম একজন মহিলা চিৎকার করে কাঁদছে। আমরা জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে বলল, আমার 7 বছরের ছেলেটাকে নিয়ে শুয়েছিলাম, দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু আমার মনে হলো হঠাৎ করে আমার পাশ থেকে আমার ছেলেটাকে নিয়ে গেল। এই কথা শুনে আমরা সবাই মিলে ওই বাচ্চাটাকে খুঁজতে বের হলাম। খুঁজতে খুঁজতে আমরা যখন ওই শ্মশানের কাছে গেলাম, তখন দেখতে পেলাম ওই তান্ত্রিক বাচ্চাটার বুক চিরে কলিজাটা বের করে খাচ্ছে। আমাদের দেখেই তান্ত্রিক একটা বিশাল প্রাণীতে পরিণত হলো। তাকে দেখতে প্রায় হায়নার মতো লাগছিল। সে আমাদের আক্রমণ করলো। আমি ছিলাম প্রথমে, তাই সে আমার ওপরেই ঝাঁপিয়ে পড়লো। একটানে আমার এক হাত শরীর থেকে আলাদা করে ফেললো। আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। আমার বাকি 4 বন্ধু লাঠি দিয়ে তাকে তাড়া করলো। তারপর সে এক পর্যায়ে নদীতে ঝাঁপ দিল এবং ডুবে গেল। তারপর বন্ধুরা আমাকে ধরাধরি করে আমার বাড়িতে নিয়ে গেল। তারপরে আমরা আমাদের গ্রামের ইমাম সাহেবের কাছে গেলাম। তিনি একদিন সময় নিলেন। হুজুর তার পোষা জিনের মাধ্যমে জেনে পরের দিন আমাদের বললেন, আপনারা যাকে তান্ত্রিক ভাবতেন সে আসলে একটা বদ জিন, কিন্তু ও আগে একটা তান্ত্রিকের গোলাম ছিল। সে তাকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করাতো, আর তার বেশ পছন্দের খাবার ছিল নাবালক শিশুর কলিজা। ওই তান্ত্রিক নাবালক শিশুদের অপহরণ করে তার কলিজাটা ওই পোষা জিনকে খাওয়াতো। হঠাৎ একদিন ওই জিন ওই তান্ত্রিকের কোনো এক নির্দেশ অমান্য করে, তাই ওই তান্ত্রিক তার পোষা জিনকে মাটির কলসে বন্দি করে নদীতে ফেলে দেয়। আপনারা মাছ ধরতে গিয়ে ওই কলসটা পান, তারপর সেটা খুলে তাকে মুক্ত করে দেন। ও অনেকদিন নাবালক শিশুর কলিজা খায় না, তাই ছিল বেশ ক্ষুধার্ত। মুক্ত হয়েই এই গ্রামের শিশুদের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে কলিজা খাওয়া শুরু করলো। ও আরো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে হয়তো একটা তান্ত্রিকের বেশি এই গ্রামে আসে, আর ধরা পড়ে যাওয়ায়ও আক্রমণ করেছিল। এখন আর সমস্যা হবে না, ওই গ্রাম ছেড়ে চলে গেছে। আমার চাচার বন্ধুর দাদা যখন ঘটনা বলছিলেন, তার চোখ দিয়ে পানি পড়ছিল। তিনি বেশ আফসোসের সাথে বলছিলেন, আমরা যদি লোভের বশে ওই মাটির কলসটা না খুলতাম, তাহলে আমার এই অবস্থা হতো না। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম আব্দুল্লাহ। ওনার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়। ঘটনাটি ওনার
বড় খালুর সাথে ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল 1996-97 সাল এমন একটা সময়। ওনার বড় খালু তখন গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসাবে কাজ করতেন। তো উনি যখন বাড়িতে ফিরতেন, ফেরার সময় উনি বেশ অনেকটা পথ পায়ে হেঁটে ফিরতেন। ওনার ডায়াবেটিসের সমস্যা ছিল, যার কারণে উনি বাসা থেকে বেশ অনেকটা পথ পায়ে হেঁটে সেই ফ্যাক্টরিতে যেতেন, পায়ে হেঁটে ফিরতেন। হাঁটাহাঁটি বেশি হলে শরীরটা ভালো থাকবে এই জন্য। এই যে খালু যখন বাড়িতে ফিরতেন, ওনার বাসার কাছাকাছি মোটামুটি 0.5 কিলোমিটারের মধ্যে ওনার সাথে যাওয়ার মতো লোক পাওয়া যেত না। ওইটুকু পথ রাতের বেলা ওনাকে একাই হেঁটে আসতে হতো। তো উনি অন্যান্য রাতের মতো হেঁটে আসছেন। রাত তখন আনুমানিক 1টার বেশি বাজে। উনি হেঁটে আসছেন, হঠাৎ করে দেখেন বোরখা পরা একজন মহিলা, উনি যেই দিকে যাচ্ছেন রাস্তার ঠিক অপর পাশে, ওই দিকটাতেই যাচ্ছেন, মানে একদম পাশাপাশি হেঁটে যাচ্ছেন। তো খালু চিন্তা করলেন যে মনে হয় কোনো গার্মেন্টসে চাকরি করে এরকম কোনো মেয়েই হবে। আবার উনি চিন্তা করলেন যে এত রাত্রে এদিকে যাচ্ছে, আমাদের যে গার্মেন্টস এটারই কোনো কর্মী কিনা। জিজ্ঞেস করলেন যে আপনি কি আমাদের গার্মেন্টসের কেউ? তো ওই ভদ্র মহিলা খুব সুন্দরভাবে জবাব দিলেন যে না, আমি ওই গার্মেন্টসে চাকরি করি না। তখন আবার খালু জিজ্ঞেস করেন তাহলে আপনি এত রাত্রে যাচ্ছেন, আপনার গার্মেন্টসেও কি কোনো কাজের প্রেশার আছে? তখন বলে যে না, আমি কোনো গার্মেন্টসেই চাকরি করি না, আমি অন্য একটা কাজ করি। তবে আমার ডিউটিটা আসলে সন্ধ্যার পরে থাকে, তো সন্ধ্যার পরে অনেকটা সময় থাকে, সারাদিন আমার কোনো ডিউটি থাকে না, এই জন্য আমার বাড়িতে ফিরতে রাত হয়। তখন খালু বলছেন যে আপনি এত রাত্রে একা একা যাচ্ছেন, সাথে একজন পুরুষ লোক রাখবেন, এটা ভালো, এই পথটা তো নির্জন, কোনো একটা লোক সাথে রাখবেন। তো ওই মহিলা আর কোনো কথা বলেন না, আর খালু এই বিষয়টা নিয়ে আর খুব বেশি কথা বলেন নাই, কারণ একা একটা মহিলা তো রাতের বেলা হেঁটে যাচ্ছে, তার সাথে আর কি গল্প করবেন। তো খালু কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখেন ওই মহিলাটা নাই। খালু চিন্তা করছেন হয়তো পাশের কোনো অলিগলিতে চলে গেছে। পরের রাত্রে খালু প্রায় একই সময় যখন ফিরছিলেন, আবার দেখেন ওই মহিলাকে। তো ওই মহিলাকে দেখার পর খালু বলছেন যে ও আপনার সাথে তো আজকেও দেখা হয়ে গেল। তখন ওই মহিলা বলছে যে হ্যাঁ, আপনার সাথে তো আজকেও দেখা হয়ে গেল, ভালোই হয়েছে, এত রাত্রে এই পথ দিয়ে যাওয়ার সময় আপনার সাথে দেখা হইলো, একটু কথা বলতে বলতে কিছুটা পথ তো আগানো যাবে। এই মহিলা কিন্তু মাথার উপরে অর্থাৎ মুখের উপরে একটা কাপড় দিয়ে রাখতো, তার চেহারা কিন্তু দেখা যেত না, এবং হাত মোজা পা মোজা পরা থাকতো, একদম খাস পর্দা করা একজন নারী বলতে যেটা বোঝায় তেমন। তো এমন একজন নারীর সাথে খালু কিন্তু খুব সতর্কতার সাথে এবং তার সম্মান রক্ষা করে কথা বলার চেষ্টা করতেন, যাতে করে তার কোনো কথায় ওই মহিলা কোনো কষ্ট না পায় বা তার কোনো সম্মান হানি না হয়। তো এই জন্য কিছু টুকিটাকি কথাবার্তা বলতেন আর কি। এইভাবে কিন্তু প্রতি রাত্রেই তার সাথে দেখা হতো। এদিকে খালুও রাত করে বাড়িতে ফিরতেন। তা এই যে মহিলাটার সাথে দেখা হচ্ছে, যেহেতু ওই মহিলা নিজে থেকে তার বাড়ি ঠিক কোন গ্রামে বা কি আশয় বিষয়গুলো বলছে না, খালু কিন্তু আগ বাড়িয়ে জিজ্ঞেস করছেন না। দেখা গেল যে জিজ্ঞেস করা হলো, মহিলা মাইন্ড করে বসলো, এই জন্য খালু এইগুলো নিয়ে আর বিষয়ে একটা কথাবার্তা বলতেন না। তো এইভাবে কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসের বেশি সময় পার হয়ে গেছে। ওই মহিলার সাথে জাস্ট খালি হালকা কথাবার্তা, কেমন আছেন, ভালো, তার নামও জিজ্ঞেস করেন নাই কখনো। এইভাবে কথাবার্তা হালকা বার্তা ওইভাবেই চলছিল। 1 মাস পরে খালুর মধ্যে কিছু অসুস্থতা খালু লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে উনি কাজে ওইভাবে আর এনার্জি পাচ্ছেন না। উনি চিন্তা করেছেন যেহেতু টানা 1 মাস উনি এরকম পরিশ্রম করছেন বেশি, এই জন্য হয়তো বা শরীরে একটা ধকল যাচ্ছে। কিন্তু মনে হচ্ছিল যে ওনার শরীরটা অনেকটা শুকিয়ে যাচ্ছে। ডায়াবেটিস আক্রান্ত রোগীরা কিন্তু অনেক সময় শুকিয়ে যায়, ওজন হঠাৎ করে দ্রুত কমতে থাকে। উনি এমনটাই চিন্তা করেছিলেন যে হয়তো বা ওজন দ্রুত কমে যাচ্ছে। উনি কিছু ট্রিটমেন্টও নিয়েছিলেন এই বিষয়ে, এছাড়া উনি অন্য কোনো কিছু ভাবেন নাই। পরিবার থেকে লক্ষ্য করলো যে খালু অনেক বেশি মাত্রায় শুকিয়ে যাচ্ছেন। তখন পরিবার থেকে বলা হলো, তুমি তো ডায়াবেটিসের পেশেন্ট, তুমি খুব বেশি মাত্রায় পরিশ্রম করতেছো, এটা তো ঠিক হচ্ছে না, শরীরটা কোলাপস করতে পারে বা শরীর ভেঙে পড়তে পারে, তুমি কাজ কমাই দাও, তুমি কাজ কমাই দিয়ে আর একজন সুপারভাইজারকে তোমার সাথে নাও বা দায়িত্ব একটু বন্টন করে দাও। তখন খালু বলতেছেন যে এতদিন কাজ করলাম, আর তো অল্প কিছুদিন আছে শিপমেন্টের, এখন আমি যদি এই শেষ সময় এসে যদি ভালো করে কাজ না করি, তাহলে তো শিপমেন্টটা ঠিক টাইমে ডেলিভারি হবে না।
মালিকও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। যদি অর্ডারটা ক্যান্সেল হয় তাহলে আমাদের সবারই কিন্তু ক্ষতি হয়ে যাবে। ডাক্তার দেখানো হলেও ডাক্তার কিন্তু ওরকম কোনো সমস্যা ধরতে পারলেন না। ডাক্তার যে টেস্টগুলো দিয়েছিলেন সবগুলো টেস্টের রিপোর্ট কিন্তু নর্মাল, তবে একটা জায়গায় এসে অ্যাবনর্মালিটিস ধরা পড়েছে, সেটা হচ্ছে খালুর শরীরে রক্ত কম। ডাক্তার বলেন যে আপনার শরীরে তো রক্ত কম দেখা যাচ্ছে, আপনার কি রক্ত শূন্যতার রোগ আছে? খালু বলে না তো, আমার তো কখনো রক্ত শূন্যতার রোগ ছিল না। তখন ডাক্তার বলেছেন যে খুব দ্রুততার সাথে আপনার শরীরে 3 থেকে 4 ব্যাগ রক্ত দিতে হবে। তখন খালুর যেই ব্লাড গ্রুপ ছিল সেই ব্লাড গ্রুপের প্রায় 3 ব্যাগ রক্ত ওই দিনই দিতে হয়েছিল। এরপর অবশ্য খালু একদিন ছুটি নিয়েছিলেন বাড়িতে বিশ্রামের জন্য, এরপর আবার উনি যাত্রা শুরু করলেন। তো এইভাবে অনেকদিন আরো পার করলেন, অনেকদিন বলতে আরো প্রায় 1 মাসের কাছাকাছি। খালু কিন্তু ওই শুকিয়েই যাচ্ছেন, খালু শরীরে শক্তি পান না, প্রতিদিন মনে হয় তার শরীরের শক্তি একটু একটু করে কমছে, ওনার মাথা ঘোরায়, মানে চোখে উনি ঝাপসা দেখতে থাকেন। তো এইটা ডায়াবেটিসের লক্ষণই সবাই মনে করেছিল। এর ভিতরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে যে অনেকদিন যাবার পর খালু উনি যখন ওই হাঁটছিলেন ওই মহিলার সাথেও দেখা হয়ে যায়। তখন খালু ওই মহিলাকে বলেন যে আপা, অনেকদিন তো আপনার সাথে রাতের বেলা হাঁটাচলা করলাম, আপনাকে তো দেখা হইলো না কখনো, যে আপনার চেহারা কেমন, আমি তো আপনাকে কখনো দেখলাম না, কিছু মনে না করলে আপনার চেহারাটাকে আমি দেখতে পারি? তো এতদিন কিন্তু খালু বলেন নাই, কি মনে করে তখন মনে হয়েছে যে এইটা বলি, আবার চিন্তা করছেন যেটা বলবো, উনি একজন খাস পর্দা করে মহিলা, আবার রাগ করে ওঠে কিনা। কিন্তু খালু কি মনে করে বলছেন উনি নিজেও বলতে পারেন না। হয়তো বা ওনার শরীর অসুস্থ ছিল, মাথাটা এভাবে কাজ করছিল না, স্বাভাবিক সেন্স কাজ করছিল না, এটাও হতে পারে। তখন ওই মহিলা বলতেছেন যে আমার চেহারা দেখবেন? হ্যাঁ দেখাতে পারি, কোনো সমস্যা নেই, দেখেন। এই বলে ওনার মুখের উপরে দিয়ে রাখা কাপড়টা উঁচা করেছেন। তো উঁচা করার পর দেখা গেল 8-10টা স্বাভাবিক মহিলার চেহারা যেরকম হয়, দেখে মনে হচ্ছে তার বয়স হয়তো বা 35 থেকে 40-এর মাঝামাঝি হবে, এরকম একজন ফর্সা ভদ্র মহিলার চেহারা যেরকম হয় ওই রকম। তো এটা দেখার পর খালু তো আর কোনো কিছু ভাবেন নাই, কিন্তু এরপরে যেটা হয় এইটার জন্য খালু মোটেও প্রস্তুত ছিলেন না। ওই মহিলা তখন খালুর দিকে তাকিয়ে বলে, কিরে দেখছিস চেহারা, আর কিছু দেখবি না, এই দেখ। এই বলে ওই মহিলা এত বড় হা করেছে, ওই মহিলার চোয়ালটা প্রায় 1 হাত নিচে নেমে এসেছে। আমরা যদি হা করি আমাদের মুখের চোয়াল কিন্তু নিচ দিকে নেমে আসে, 1 হাত নিচে নেমে এসেছে। আর ওনার দাঁতগুলো মনে হচ্ছে প্রত্যেকটা দাঁত প্রায় 1/2 হাতের উপরে লম্বা, উপরের পাটির দাঁত 1/2 হাত লম্বা, নিচের পাটির দাঁত 1/2 হাত লম্বা, আর প্রত্যেকটা দাঁতের মাঝখানে প্রায় 1 ইঞ্চি করে ফাঁকা, এরকম মনে হচ্ছে। আর হঠাৎ করে মনে হলো ওই মহিলার মাথাটা অনেক বড় হয়ে গেছে। এই দৃশ্য দেখার পর খালু এমন ভয় পেয়েছেন, মনে হচ্ছে যে উনি ওখানেই স্ট্রোক করে মারা যাবেন। তখন ওই মহিলা ওই অবস্থাতে বলে ওঠে, তোরে যা খাওয়ার দরকার আমি খেয়ে ফেলছি, আর আমার তেমন কোনো কাজ নাই, তুই শেষ, যা বাড়ি যা। এটা বলার সাথে সাথে নাকি ওই মহিলা অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। খালু তো ওখানেই সেন্সলেস হয়ে পরবর্তীতে পড়ে যান ওই মহিলা অদৃশ্য হয়ে যাওয়ার পরে। এদিকে উনি বাড়িতে ফিরছেন না, ওই সময় কিন্তু ওনার কাছে মোবাইল ফোন ছিল না। তখন পরিবার থেকে হাতে একটা টর্চ লাইট নিয়ে আগানো শুরু করেন। বেশ কিছুটা পথ আগানোর পর খালুকে ওইখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। খালুকে যখন ওখান থেকে নিয়ে আসা হয়, জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। জ্ঞান ফেরার পর উনি তো এলোমেলো কথা বলছেন, ওনাকে হসপিটালে ভর্তি করানো হয়। যখন উনি একটু স্বাভাবিক হয়েছেন তখন উনি বলেন যে ঘটনাটা কি। এরপর যখন ডাক্তারকে বলা হয় যে ডাক্তার সাহেব এখন ওনাকে একটু ভালো করে টেস্ট করেন তো, সমস্যাটা কি? কারণ খালু তো অজ্ঞান হয়ে গেছে, স্বাভাবিক স্যালাইন ট্যালাইন দিয়ে রাখছে হসপিটালে, কেউ ওরকম কোনো টেস্ট করেনি। এরপর যখন টেস্ট করা হয় তখন যে রিপোর্ট আসে সেটা রীতিমতো অ্যালার্মিং রিপোর্ট। ডাক্তার বলে যে এই লোক কিভাবে বেঁচে আছে, এই লোকের তো আসলে কোনোভাবে বেঁচে থাকার কথা না, তার শ্বাস প্রশ্বাস কিভাবে চলছে। ডাক্তার বলে ওনার শরীরে যে বিভিন্ন অর্গানগুলো আছে এর অর্ধেক খাওয়া, আর ওনার শরীরে রক্ত বলতে কিছুই নাই, মানে তার ফুসফুসের অর্ধেকটা খাওয়া। 2টো কিডনি,
একটা কিডনির অর্ধেক খাওয়া আর একটা কিডনির অর্ধেক খাওয়া, মানে অর্ধেক অর্ধেক নাই। তাহলে এরকম যদি হয়ে থাকে একটা মানুষ কিভাবে বাঁচে? আর ওনার শরীরে রক্তও নাই, এইটা কিভাবে সম্ভব? ডাক্তারও তো পুরো অবাক। খালু ওই দিন রাত্রেই মারা যান। উনি এই বিষয়টা বলতে পেরেছিলেন। পরবর্তীতে খালুর পরিবার থেকে চিন্তা করা হয় যে ওই মহিলাটা আসলে কে ছিল। আশেপাশে খোঁজ খবর নিয়ে এমন কোনো মহিলার সন্ধান না পাওয়া গেলেও, কারণ এটা যে আসলে কোনো মানুষ ছিল না এটা তো নিশ্চিত। ভালো একজন হুজুরের কাছে যখন গিয়েছিলেন তখন ওই হুজুর যে তথ্য দিয়েছিলেন সেটা এরকম যে এই জিনিসটা খুব ভয়ঙ্কর এক ধরনের মহিলা জিন, এদেরকে অনেক জায়গায় কালপরি বলা হয়। এই কালপরি যদি একবার কারো পিছু নেয় তখন সে দূর থেকেই মানুষের রক্ত খেতে পারে, এমনকি দূর থেকেই তার শরীরের ভিতরকার অর্গানগুলো নাকি খেতে পারে। আর এই কালপরি যদি একবার কারো পিছু নিয়ে নেয় তার বাঁচাটা খুব মুশকিল হয়ে যায়। যেহেতু খালু এই বিষয়টা নিয়ে পরিবারের কারোর সাথে আলোচনা করেন নাই, খালু ওইভাবে বুঝতেও পারেন নাই। যদি উনি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেন, যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করার পর পরিবারের সদস্যরা কোনো একটু সন্দেহ করে যদি হুজুরের কাছে যেতেন তাহলে হয়তোবা এই বিষয়টা থেকে সমাধানের একটা পথ বেরিয়ে আসতো। খালু যেহেতু এই বিষয়টি আলোচনা করেন নাই, আলোচনা করার প্রয়োজনীয় বোধ করেন নাই। খালু কেন আলোচনা করেন নাই? চিন্তা করছেন যে পরিবারের সদস্যদেরকে বলবো, অর্থাৎ খালাকে বলবেন, খালা বলবেন যে তুমি রাত্রে বেলা একটা মহিলার সাথে কথাবার্তা বলার দরকারটাই কি? তার স্ত্রী আবার মাইন্ড করতে পারেন। তো যেহেতু এরকম একটা সংসারে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য খালু এই বিষয়টা এড়িয়ে গিয়েছেন। এটাই ছিল ওনার জীবনের ভয়ঙ্কর একটা ভুল সিদ্ধান্ত। এই পর্যন্তই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আবু বকর সিদ্দিক বলছিলাম সিলেট থেকে। তো আমি আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব অনেক লোমহর্ষক হতে যাচ্ছে, হয়তো আপনারা এটা মনে রাখবেন। কারণ আমি আমার ইমান থেকে বলছি যে আসলে এই ঘটনাটি সত্য। তাহলে আমরা মূল ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমি আমার মামাতো ভাইয়ের কাছ থেকে শুনি। তো ঘটনাটি ঘটে যায় আমার মামাতো ভাইয়ের নানার সাথে। তো প্রথমে বলতে হবে যে আমার মামি বা আমার মামা আমার মামিকে কিভাবে পেলেন বা কিভাবে বিয়ে হলো। তো আমার মামির বাড়ি হচ্ছে আসামে, মানে ইন্ডিয়ার আসামে, কিন্তু আমাদের বাসা হচ্ছে সিলেটে। তো আসাম থেকে সিলেট তেমন মানে দূর না, হাঁটতে হেঁটে হেঁটে আসা যায়। কষ্ট ঠিক আছে, হয় একদিনের মতো সময় লাগে হাঁটতে হাঁটতে হেঁটে হেঁটে আসতে, কিন্তু আসা যায়। তো আমি তখন আমার মামি ইয়েতে থাকতেন, আপনার ওই আসামে থাকতেন ওনার আব্বুর সাথে। ওরা তো আসামের মানুষ। তো ওনার আব্বার বা মানে আমার মামার শ্বশুরের একটা নাম দিয়ে দিই ওনার, কারণ ওনার নাম অনেকবার মানে আনতে হবে, আমি ওনার নাম জানি না। মনে করি ওনার নাম হচ্ছে আকরাম সাহেব। তো আকরাম সাহেবের আসামে একটা বড় আম বাগান ছিল। তো আম বাগানের মালিক উনি। তো হইল কি, ওই আম বাগানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। যেমন ওই দিন খুব ভালো দিন ছিল, আমার ওই যে আকরাম সাহেব বাসাতেই ছিলেন। তো হঠাৎ চিৎকার শুনে উনি বাইরে বের হলেন এবং সবাই বললো যে এখানে একটা মার্ডার হচ্ছে ওনার আম বাগানে। এবং তিনি খুবই অস্বাভাবিক একটা মানে পরিস্থিতিতে পড়ে গেলেন। এবং যে নাকি মানে যাকে মার্ডার করা হলো উনি হয়েছেন যে একজন আর্মির কর্মকর্তা বা অনেক বড় উচ্চপদস্থ একজন মানুষ, সরকারি একজন সদস্য, যাকে মানে খুবই গুরুত্বপূর্ণ সদস্য। তো তাকে এখানে মার্ডার করা হয়েছে। তো মানে মানুষের কারণে বা অনেকের শত্রুতার কারণে আমার ওই আকরাম সাহেব ওই মামলাতে জড়ায় যান এবং সরকারবাদী হয়ে একটা মামলা ওনার বিপরীতে চলে আসে, ওনার বিপক্ষে আর কি। তো উনি কোনো পথ না পেয়ে উনি চিন্তা করলেন যে তিনি দেশ ছাড়বেন এবং মানে আর কোনো পথ না পেয়ে তিনি বাংলাদেশের দিকে নজরটা দিলেন। তো আমার মামিকে বা ওই যে ওনার মেয়েকে, একমাত্র মেয়ে, ওনাকে নিয়ে তিনি শুধুমাত্র ওনার মেয়েকে নিয়ে তিনি
বাংলাদেশে চলে আসেন। তো সিলেটে চলে আসলে সিলেটে বাড়ি বাড়ি করলেন, থাকলেন, মানে জীবনযাপন শুরু করলেন। তো একবার আমার মামিকে রেখে উনি চিন্তা করলেন যে আমরা এখন কিন্তু মূল ঘটনায় ঘটনায় যাচ্ছি। তো আমার মামিকে মানে বিয়ে বিয়ে হয়ে গেছে মোটামুটি, এরকম আমার মামার সাথে বিয়ে দেওয়া শেষ। তো মামি মোটামুটি সেটেল বাংলাদেশে। উনি চিন্তা করলেন যে না, উনি আরেকবার যাবেন ইন্ডিয়া, আসামে। তো উনি ওই সময় 1947 সালে আগে, যখন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এক জায়গা ছিল, মানে বিভক্তির আগে। তো এখন কিন্তু মূল ঘটনা শুরু, আপনারা একটু মনোযোগ দিবেন। তো আমরা ওই যে আকরাম সাহেব মানে ইন্ডিয়ার দিকে আবার মানে রওনা দিলেন, বা আবার মানে ইন্ডিয়ার দিকে তিনি মানে গেলেন। তো আপনারা একটু গবেষণা করলে, আপনারা যারা এই দিক থেকে একটু পারদর্শী জানেন, তো তারা বুঝতে পারবেন বা জানেন যে আসামের মতো মানে খতরনাক বা মানে ভয়ঙ্কর জায়গা হয়তো আর নাই। কারণ আসামে এখন তেমন একটা মানে প্রভাব নেই, কিন্তু আগে প্রত্যেকটা মানুষ ভয়ঙ্কর লেভেলের জাদু করছিল। তারা অনেক বড় ধরনের জাদু করতে পারতো। তো উনি গেলেন বাংলাদেশ থেকে, উনি গেলেন আমার মানে যে আকরাম সাহেব, আমার মামার শ্বশুর। তো ভালোই মানে চলছিল, ওনার প্রথমে ব্যবসা করলেন, পরে তিনি একটা বিয়ে করলেন। তো বিয়ে করলেন, এখন আমি ঘটনা মানে একটু শর্ট করছি। তো যাকে কিনা বিয়ে মানে প্রত্যেকটা মানুষই জাদুকর, তিনি সেটাও জানেন। তো যাকে বিয়ে করলেন তিনি একজন তান্ত্রিক। তো মহিলাটি একজন তান্ত্রিক ছিল, তিনি মানে জানতে পেরে যান। তো অনেকদিন থাকার পর মানে কয়েক বছর হয়ে গেছে, কিন্তু তিনি বাংলাদেশে আসেন না। ওরা তিনি মনে করলেন যে এখন একবার বাংলাদেশে যাওয়ার দরকার। তো মানে তিনি মানে ওনার স্ত্রীকে জানালেন যে উনি বাংলাদেশে একবার যাবেন, তো গিয়ে তিনি আবার ফেরত আসবেন, এরকম ওনাকে প্রতিজ্ঞা দেন আর কি। বলে রাখি, এখন বৃষ্টি চলে আসছে, হয়তো নয়েজ শোনা যেতে পারে, আমার সুন্দর দৃষ্টি দেখবেন। তো ওই মহিলাটা বুঝতে পেরে গেল যে যদি মানে সে বাংলাদেশের দিকে চলে আসে, তাহলে কখনোই সে ওনাকে ফিরে পাবে না, উনি আর যে কোনোদিন আসবেন। তো আকরাম সাহেবের মনে এটা ছিল যে তিনি আর কোনোদিন আসবেন না। তো সে ইয়ে করল, মানে ওই যে মহিলাটি মানে আকরাম সাহেবকে খুব সুন্দর হাসি মুখে ওই আকরাম সাহেবকে ওনার যাওয়ার জন্য তৈরি করে দিল। আকরাম সাহেব যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। উনি কিছু মানে লুকিয়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও সাথে নিয়ে নিলেন, কারণ ওনার মানে মনে মনে তো উনি আর কখনোই এই দেশে আসবেন না। তো মহিলা খুবই সুন্দর মানে সাবলীল ভাষায় ওনাকে বিদায় যান। এখন এই মানে পার্টটা একটু মানে কি বলবো, মানে খুবই আশ্চর্যজনক যে উনি ওনার বাড়ি থেকে প্রায় 10 মাইল পথ হেঁটে আসলেন। তো ওইখানে 10 মাইল পথ আসার পরে তিনি থমকে দাঁড়ান। তিনি চোখের সামনে যা দেখতে পেলেন সেটা আসলে তিনি বিশ্বাস করার মতো না। এরকম তিনি দেখতে পান শুধু পানি আর পানি, এত পানি, মানে কোনো কুল কিনারা নাই, কিন্তু এই জায়গায় কোনো পানি থাকার কথাই না, তো পানি। তো তিনি পা ডুবান, মানে পানিতে হালকা পা দেন, মনে হয় যে এই ওনার পা এই ডুবে গেল, উনি ডুবে মারা যাবেন এরকম, যদি মানে এখানে নামেন, মানে কোনো কুল কিনারাই দেখতে পাচ্ছেন না। তো তিনি অনেক মানে কি বলবো যে উনি মনে করেছেন হয়তো বন্যা হয়েছে, এরকম কিছু একটা মনে করে, মানে তেমন একটা মন খারাপ না করে তিনি বাড়ির দিকে আবার ফেরত আসেন। এখন বাড়িতে আসার পর ওনার স্ত্রীকে জানান বিষয়টা। ওনার স্ত্রী তো মন্ত্র করে রেখেছে, ওই বিষয়টা ওনার স্ত্রীর কাছে যে মন্ত্র করে রেখেছেন, এমন বড় একটা মন্ত্র করেছে যে মানে উনি চোখে কিছু দেখতে পাচ্ছে, শুধু পানি আর এরকম। ওই স্ত্রীটা মানে ওনার মানে বউটা ওনাকে মানে জাদু কালাম করেছে আর কি। তো ওনার স্ত্রীকে তিনি জানালেন। তো স্ত্রী তো আর বুঝতে পারতেছে তা সে যেটা করেছে সেটা তো সে জানবেই। তো ওনার স্ত্রী ওনাকে মানে মিথ্যা বা ভঙ্গি মানে ভেলকির একটা সান্ত্বনা দিয়ে ওনাকে
এই বাসাতে থাকতে বললো। তো পরে 1 সপ্তাহ পরে উনি আবার বাংলাদেশের দিকে রওনা হলেন। এখন দেখেন ঠিক আগের মতো ওই অবস্থা। ওই যে তিনি দেখতে পেলেন যে এখানে অনেক মানে পানি বা বন্যার মতো হয়ে গেছে, উনি যেতে পারবেন না, বাংলাদেশের দিকে তিনি ঢুকাই করার জন্য হারাম হয়ে গেছে। তো ওই দিন উনি সহ্য করতে না পেরে উনি অনেক কান্নাকাটি শুরু করলেন এবং দূর থেকে কেউ একজন তাকে দেখলো কিন্তু উনি এই বৃদ্ধ মহিলা ছিল যে ওনাকে লক্ষ্য করলো, কিন্তু ওই দিন ওই বৃদ্ধ মহিলার সাথে আকরাম সাহেবের দেখা হবে না। তো আকরাম সাহেব ওই দিন বাইরে চলে আসছেন। তো এই বাচ্চাদের মতো কান্না করতে থাকলেন যে উনি ওনার মাকে উনি মিথ্যা কথা বলেছেন যে এটা যে ওনার মা বাবাকে দেখতে বাংলাদেশে যাবেন ওই স্ত্রীর কাছে, কিন্তু ওনার মা বাবা তো নেই, মারা গিয়েছেন। তো উনি ওনার স্ত্রীকে বললেন যে আমার মা বাবা দেখতে যাবো, আমি এজন্যই যাইতে পারিনি বলে আমি কান্না করতেছি এরকম। তো আসলে তো উনি ওনার স্ত্রী রেখে স্ত্রী বলতে ওনার মেয়েকে রেখে আসছেন, মেয়েকে দেখার জন্য উনি যান। তো ওই দিনও তিনি আর যেতে পারলেন না, উনি আবার বাড়িতে ফিরে আসলেন। তো পরে অনেকদিন পরে উনি আবার হয়তো অনেক বুক ভরা আশা নিয়ে আবার তিনি হয়তো পার হতে পারবেন এরকম একটা আশা নিয়ে তিনি বের হলেন। তো উনি ওই আগের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলেন এবং ওই অপরিবর্তিত সিনটা তিনি দেখতে পারলেন যে কোনো পরিবর্তনই নেই, আগের মতো পানি টকবক করছে যেন তাকে গিলে খাবে। ও নীল হয়ে গেছে, পুরা দুনিয়া মনে হয় নীল হয়ে গেছে এরকম। ওই দিন ওই বৃদ্ধ মহিলা, ওই যে জ্ঞানী মহিলা যে উনাকে আগে লক্ষ্য করেছিল, উনি আকরাম সাহেবকে মার্ক করে বা ওনাকে স্পট করে যে ওনার সাথে দেখা। ওনাকে জিজ্ঞেস করে, কি বাবা তুমি এত কান্নাকাটি করতেছো কেন? ওই সময় উনি অনেক কান্নাকাটি করেছিলেন। তো মহিলা জিজ্ঞেস করলেন যে আপনি এত কান্নাকাটি করতেছেন কেন? তো ওই আকরাম সাহেব পুরা ঘটনাটা খুলে বলল। তো বলার পর তো উনি বুঝে গেলেন যে জাদুকর তো রতনের রতন চেনে, কারণ ওনাদের এলাকার সবাই জাদুকর। তো রতনের রতন চেনে, ওই মহিলাটা বুঝে ফেললো যে ওই মন্ত্রের কাজ, এগুলো সবগুলা মন্ত্রের কাজ। তো ওই মহিলার পরে দু একটি কথা বললেন যেগুলা শুনে আকরাম সাহেবের মনের ভিতরে ঢেউ বয়ে গেল। কথাগুলো এমন ছিল যে, বাবা তুই আগামীবার যে সময় আসবি, আগামীবার ঠিক 6 দিন পর তোর যা তুই নিয়ে আসবি, যা তোর লাগে, গুরুত্বপূর্ণ সোনা গয়না টাকা পয়সা, এমন ভাবে তুই তৈরি হয়ে আসবি যেন তুই আর ফিরে যাবি না, এরকম চলে আসবি আগামী সপ্তাহে, আগামী 6 দিন পরে তুমি চলে আসো। তো যথারীতি তিনি বাড়িতে ফিরে গেলেন এবং তিনি ওই 6 দিনে অপেক্ষা করছেন এবং ওই যে দিনের কথা তিনি বলেছেন ওই দিনটা চলে আসলো এবং আকরাম সাহেব খুবই খুশি মনে বাড়ি থেকে বের হয়ে ওই আগের জায়গাটিতে চলে আসলেন এবং কিছুক্ষণ পর মহিলাটিও ওনার সামনে এসে দাঁড়ালেন এবং মহিলাটি তাকে বললেন যে তুমি আমাকে ফলো করো বা আমার সাথে আসো। তিনিও মহিলার সাথে গেলেন ভয়ে ভয়ে, কি না কি হয়। তো আকরাম সাহেব মোটামুটি একটা ভয় নিয়ে তিনি এই মহিলার সাথে গেলেন এবং দেখলেন যে একটা কুঠির, দূর আসার পর একটা কুঠির, এই কুঠিরে ওনাকে মহিলা ঢুকতে বললেন এবং মহিলার সাথে ঢুকলেন এবং বললেন যে আমি রাত্রে আমার অনেক কাজ আছে, তুমি আজকে রাত্রে এখানে থাকতে হবে, কাল সকালে আমি তোমাকে যে কোনো একটা পথ দেখিয়ে দিব। তো সারা রাত ওই মহিলা কি না কি করলেন, কিন্তু এর আগা মাথা কিছুই বুঝতে পারলেন না আকরাম সাহেব যথারীতি ঘুমিয়ে পড়লেন এবং সকাল হলো এবং ভোর সকালে যখন কেউ রাস্তায় বের হয়নি তখন আকরাম সাহেবকে ডেকে দিলেন ওই মহিলা এবং আশ্চর্যজনক ভাবে আকরাম সাহেবকে একটা পথ দেখিয়ে দিলেন, যা যেভাবে হোক উনি পার হওয়ার মতো একটা আশা ছিল, বুকে আশা পেলেন আর কি, আশা পেলেন যে উনি পার হতে পারবেন বলে মনে হলো না। তো উনি অনেক কষ্ট করে
ওই রাস্তাটা বা ওই মানে যে বাধাটা তিনি অতিক্রম করে চলে আসতে পারলেন, উনি বাংলাদেশে চলে আসলেন। তো বাংলাদেশে আসার পর উনি ওনার যে জায়গায় বা যেখানে ওনার মেয়ের বিয়ে দিলেন, তো সেখানে তিনি উপস্থিত হলেন, বা উনি ওনাকে দেখে ওনার মেয়ে, আমার মামি বা আমার মেয়ে অনেক খুশি। তো বা মানে উনি মনে করেছেন যে ওনার বাবাকে কোনো দেখতেই পারবেন না কোনোদিন। তো উনি খুবই সুন্দর একটা জীবনযাপন শুরু করলেন বাংলাদেশে আইসা। তো বাংলাদেশে এসে উনি একটা বিয়ে করলেন, যে তখন ওনার বয়স তেমন না, 50-এর মতো হবে। একটা বিয়ে করলেন, বিয়ে করে তো ওনার খুবই সুন্দর সংসার, খুবই ভালো সংসার, ভালো জীবন যাপন করছেন, ভালো দিন কাটছে। তো ওই ওনার ক্ষেত ছিল ওনার, উনি তো সম্পদশালী ছিলেন উনি, তাই বাংলাদেশে এসে অনেক সম্পদ কিনেন এবং ভালোই জীবনযাপন কাটছিলেন। তো ওনার একজন বন্ধু ছিলেন যিনি কিনা ওনার গ্রামে, যে আসামে ব্যবসা করত। তো আসামেও এই লোকটার, ওনার বন্ধুর আসামেও যে জায়গা থাকতো উনি ওই জায়গায় থাকতেন। তো ওনারা ওইখানেও মানে নেইবার, এখানে ওনারা প্রতিবেশী আর কি। মানে এরকম আমি শুনেছিলাম যে মনে হয় ওনাদের অনেক দূরের দুঃসম্পর্কে আত্মীয়, কিন্তু ওনারা বন্ধু হিসাবে অনেক মানে অনেক ভালো মানে সম্পর্ক ওনাদের বন্ধু হিসাবে। তো ওই লোকটার নাম আমি মনে করেন ধরলাম মনির। তো মনির সবসময় আপনার ওই যে ইন্ডিয়াতে যাওয়া আসা করতো, আমি ওই লোকটার নাম জানি না, তাই একটা ছদ্ম নাম মনির হিসাবে ধরে নিলাম। যাওয়া আসা করতেন, আসামে যাওয়া আসা করতেন। ওনার ওই মনির সাহেবের স্ত্রী কিন্তু বাংলাদেশে থাকতো, সিলেটে। তো ওই মনির সাহেবকে কিন্তু আকরাম সাহেবের পূর্বের স্ত্রী, যে যাদবপুর স্ত্রীটা কিন্তু, তো আকরাম সাহেব দেশে আসার পরে ওই আগের স্ত্রীটা যে অনেক মানে ভোগান্তিতে তার দিন গেল। কিন্তু সে মানে এই আকরাম সাহেবকে পালা কুকুর হিসেবে রেখেছিল, চাহিদা মেটানোর জন্য কুকুর হিসেবে রেখেছিল। মানে ওনাকে মানে স্বামীর মর্যাদা দিলেও কিন্তু ওনার তার নিজের কাজটা চালানোর জন্য আকরাম সাহেবকে একটা মানে টর্চারের মধ্যে রাখতো। তো ওই অনেকদিন পর ওই যে মহিলাটা মানে আগের যে স্ত্রী, সে ওই মনির সাহেবের দিকে লক্ষ্য করলো, বা সে মনির সাহেবের কাছ থেকে আকরাম সাহেবের খবরটা নিল যে কই থাকেন উনি বা কিভাবে সে থাকি। তো মনির সাহেব মোটামুটি মানে খবর দিয়ে দিলেন। এখন ওই যে মহিলাটা, সে আকরাম সাহেব এই মনির সাহেবকে বললো যে আপনি আগামীবার যখন বাংলাদেশে যাবেন তখন আমাকে জানিয়ে যাবেন। এবং ওই মনির সাহেব যথারীতি তার কথা শুনলেন, এবং 3 মাস পর তিনি ব্যবসায় কাজ শেষ করে কিছু ছুটি নিয়ে আর কি তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এরকম। তো বাংলাদেশে মানে আসতে অনেক পয়সার বিষয়, যদি গাড়িতে বা লঞ্চে আসা হয় বা নৌকা আসা হয়, তো অনেক পয়সার বিষয়। তখন নৌকার চল হয়ে গেছে এরকম, নৌকা চলে বা নৌকা বাংলাদেশে ঢুকে এরকম। তো সবাই কিন্তু বাংলাদেশে ঢুকতে পারে না, এটা বলে রাখি, সবাই কিন্তু বাংলাদেশে ঢুকতে পারে না। তো ওই সময় নিয়ম হয়েছিল যে বাংলাদেশে ঢোকার জন্য কি একটা পাস লাগে, তো সবাই বাংলাদেশে ঢুকতে পারবে না এরকম। মনির সাহেবের তো যেহেতু উনি একজন রেপুটেটেড ব্যবসায়ী, তো তিনি সবসময় বাংলাদেশে আসা যাওয়া করতে পারতেন। এই বিষয়টা লক্ষ্য করে ওই যে আগের স্ত্রীটা উনি মনির সাহেবকে টার্গেট করে, এবং 3 মাস পর মনির সাহেব যখন বাংলাদেশে আসবেন তখন ওই মহিলাটা মনির সাহেবের হাতে একটা কালো জ্যাকেট ধরিয়ে দেয়। ওইটা কিছু একটা ছিল, মনির সাহেব ধরে বুঝলেন, এবং মহিলাটা একটা কন্ডিশন দিল বা একটা মানে শর্ত দিল যে মনির সাহেব, আমি এই জ্যাকেটটা আপনার হাতে দিচ্ছি এবং আপনি খুবই যত্ন সহকারে সেটা রাখবেন এবং কারো হাতে দিবেন না। যখন আপনি দিবেন শুধুমাত্র ওই আকরাম সাহেবের হাতেই দিবেন, আর কারো হাতে আপনি দিতে পারবেন। মনির সাহেব কিছুটা সন্দেহের দিকে ওনার দিকে তাকালেন, এবং পরবর্তীতে সেটা তিনি মেনেই নিলেন, বা তিনি স্বাভাবিক বলে মানে মেনে নিলেন। পরে মনির সাহেব ওইটা যত্ন করে ওনার সুটকেসে রাখলেন এবং উনি বাংলাদেশে ফিরে আসলেন। তো যেদিন আসলেন ওই দিন ওই আকরাম সাহেব মাছ মানে ধরতে গিয়েছিলেন, মানে মনির সাহেব বাসায় আসছিলেন সকালে। তো বিকালের দিকে মনির সাহেব ওই কালো জ্যাকেটটা নিয়ে আকরাম সাহেবের বাড়িতে আসেন। তো তিনি একদিকে ঢুকছেন, মনির সাহেব আকরাম সাহেবের বাড়িতে একদিক থেকে ঢুকছেন, আর আকরাম সাহেব মানে বাড়িতে অন্য একদিক থেকে 2-4 জন মানুষ নিয়ে ঢুকতেছিলেন। ওনারা মাছ ধরতে গিয়েছিলেন, এবং
আমাদের সিলেটে এটাকে পোলো বলে, আর আপনারা মানে কোন জেলায় কি বলে জানি না। ওই যে বেতের গুল করে বানানো এবং মুখটা খোলা থাকে, এবং একটা মাছকে যদি মানে ওনারা ধারণা করতে পারেন যে মাছ আছে, তখন সেটা সেই জায়গায় সেটাকে স্থাপন করেন এবং পরে হাত ঢুকিয়ে মাছ আনা যায়, এরকম একটা মানে পদ্ধতি। এটা আপনারা হয়তো বুঝে গিয়েছেন কোনটা, এটা আমরা পোলো বলে থাকি। তো এই মানে সাহেব একদিক থেকে বাড়িতে ঢুকেছেন এবং এই আকরাম সাহেব সালাম দিলেন এবং বললেন যে কি সালাম, মানে ওই যে এই পোলোটার কথা বা ওই যে মাছ ধরার যন্ত্রটা কেন যন্ত্রটার কথা কেন বললেন সেটা বলছি। তো আকরাম সাহেব বাইরে ঢুকেই ওই যন্ত্রটা বা মাছ ধরার যন্ত্রটা, বেতের যে যন্ত্র, সেটা উঠোনে রাখলেন এবং মনির সাহেবের সাথে কথা বলা শুরু করলেন। এবং মনির সাহেব বললেন, এই নাও মিয়া। আকরাম সাহেবকে বললেন যে এই নাও মিয়া, তোমার ওই যে বউয়ের কথা বললেন যে এই তোমার বউ এটা পাঠাইছে বলেই ওই জ্যাকেটটা ছুঁড়ে ওই মানে যে মাছ ধরার যন্ত্রটা বা ওই যে বেতের পলোর উপরে রাখলেন, মানে ছুঁড়ে দিয়ে ওইটার উপরে পড়ল। সাথে সাথে এমন একটা ঘটনা ঘটল যেটা দেখে অনেকে অজ্ঞান হওয়ার অবস্থায় এরকম বাজে ভাবে একটা ঘটনা ঘটে যায়। যখনই মনির সাহেব ওই জ্যাকেটটা ওই যে বেতের সেই মাছ ধরা যন্ত্রটার উপরে রাখেন, সাথে সাথে ওই জ্যাকেট সহ ওই বেতের যন্ত্রটা সবুজ আকাশে উড়ে চলে যায়। এখন আপনারা বুঝেন, যদি ওই জ্যাকেটটা আকরাম সাহেবের হাতে দেওয়া হতো, সাথে সাথে ওই জ্যাকেটটা আকরাম সাহেবকে উড়িয়ে নিয়ে চলে যেত। লিটারেলি উড়ে নিয়ে চলে যেত, এবং শুধুমাত্র উড়ে নিয়ে যেত না, উড়িয়ে ওই মহিলার কাছে নিয়ে যেত। এটা দেখে অনেকে কিন্তু মানে শ্বাস আটকে গিয়েছিল অনেকে। আকরাম সাহেব প্রচন্ড রকমের ভয় পেয়েছেন সেটা দেখে। তো পরবর্তীতে আকরাম সাহেব বুঝতে পারেন যে ওই জাদুকর মহিলাটা এরকম প্রোপাগান্ডা করেছে বা এরকম একটা কাজ করেছে। ও তিনি অনেক মানসিকভাবে ভেঙে পড়েন, এবং পরবর্তীতে ওনার আর কোনো সমস্যা হয়নি। তো মনির সাহেব নিজেকে অনেক মানে নিজের ভিতরে গিল্টি ফিল হয়েছিল ওনার, যে উনি ওনার কারণে হয়তো আজকে এত বড় একটা ঘটনা ঘটে যেতে পারত। তো এই ছিল আমার ঘটনা, আশা করি সবার ভালো লেগেছে। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমেট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল লালমিনহাটের পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার হরিপুর গ্রামের এক নির্জন এলাকায়। সেখানকার বাসিন্দার নাম হচ্ছে আজহার আলী। ঘটনাটা আসলে তিনিই আমাকে পাঠিয়েছেন। তো তার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তিনি আমাকে শেয়ার করেছেন। তো আমি তার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করতেছি। তো আজহার আলী পেশায় ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। তো একদিন তিনি হাটের মধ্যে কাজ শেষ করে তিনি বাড়ি ফিরতেছিলেন। তো বাড়ি ফিরতে ফিরতে তার বেশ রাত হয়ে যায়। তখন ঘড়িতে যখন তিনি দেখেন যে ঘড়িতে প্রায় রাত 1টা বাজে, তিনি বেশ অবাক হয়ে যান যে আজকে তিনি এত লেট করে ফেলেছেন। নর্মালি তিনি হাট থেকে এত লেট করে আসেন না। তো সময়টা ছিল শীতকাল, শীতের কুয়াশার কারণে সামনে দেখা যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো কুয়াশা ঘেরা কাঁচা রাস্তা দিয়ে আজহার আলী যখন তার বাইসাইকেল চালিয়ে ফিরতেছিলেন, তখন তাকে পার হতে হচ্ছিল গ্রামের একটা পুরনো বড় কবরস্থান। তো সেই কবরস্থানের চারপাশে এতটা নিঝুম যে শুধু সাইকেলের চেনের ক্যাচ ক্যাচ শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছিল না। তো কবরস্থানের ঠিক মাঝ বরাবর আসতেই আজহার আলী দেখলেন যে রাস্তার পাশে একটা শ্যাওড়া গাছের নিচে ধবধবে সাদা শাড়ি পরা একটা নারী পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটার পিছন দিক থেকে দেখা যাচ্ছে, সামনাসামনি ফেস টু ফেস না আর কি। তো এত রাতে এই জনমানবহীন কবরস্থানের পাশে একজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে আজহার আলীর খটকার লাগলো। তো তিনি সাইকেলের গতি কমিয়ে সেই নারীর কাছাকাছি এসে তিনি জিজ্ঞেস করলেন যে কে ওখানে, এত রাতে এখানে কি করছেন, মানে একজন অপরিচিত হিসেবে যেভাবে জিজ্ঞেস করা দরকার সেইভাবে।
তো সেই নারীটি রাসেল ভাই কোনো উত্তর দিল না, কিন্তু আজহার আলী যখন সাইকেল নিয়ে তাকে পার হয়ে আরও 2-1 কদম এগিয়ে গেলেন, ঠিক তখনই পেছন থেকে একটা অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে এলো। সেই আওয়াজ মানুষের মতো নয়, যেন কোনো পশু যন্ত্রণার গোঙানি, একটা করুণ কান্না। তো আজহার আলী চমকে উঠে সাইকেলের ব্রেক চাপলেন। তিনি হ্যান্ডেল ঘুরিয়ে সাইকেলের টর্চের আলোটা সেই নারীর উপর ফেললেন। অমনি দেখলেন সেখানে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু তার ঠিক 3 হাত দূরে একটা নতুন কবর থেকে তাজা মাটির সুগন্ধের বদলে তীব্র পচা মাংসের গন্ধ তিনি গন্ধ পেলেন। আর সেই কবরের ঠিক উপরে বাঁশের খুঁটির মাথায় 2টো জ্বলন্ত আঙ্গারের মতো চোখ অন্ধকারে জল জল করতেছে। তো কবরের উপরে বাঁশের খুঁটিতে ওই 2টো জ্বলন্ত চোখ দেখেই আজহার আলী যেন রক্ত যেন হিম হয়ে গেল। তিনি আর এক মুহূর্তে সেখানে দাঁড়ানোর সাহস পেলেন না। সাইকেলের প্যাডেলে পুরো শক্তি দিয়ে তিনি একদম যত শক্তি আছে তিনি সাইকেল চালাতে লাগলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, সাইকেলের চাকা যেন মাটির সাথে জিপসে আটার মতো লেগে গেছে। তার কাছে মনে হচ্ছে যে তার প্যাডেল ঘুরতেছে, কিন্তু সাইকেলের চাকা যেন সেখানেই ঘুরতেছে, যার কারণে সাইকেল আগাচ্ছে না। তো তিনি বেশ অবাক হন যে শীতকালের রাত, এই সময় তো বৃষ্টি হয় না, রাস্তার মধ্যে তো কাদাও নাই, তাহলে তার সাইকেলের চাকা হঠাৎ করে মাটির মধ্যে এভাবে ঘুরতেছে কেন? তো ঠিক তখনই তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ল। তিনি অনুভব করলেন যে তার ঘাড়ের কাছে কেউ ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছে। এবং রাসেল ভাই যখনই তিনি তার পাশ ফিরিয়ে দেখার চেষ্টা করবেন যে কে নিঃশ্বাস নিচ্ছে, রাসেল ভাই যেটা তিনি দেখেন সেটা দেখার জন্য মোটেও উপস্থিত ছিলেন না। তিনি দেখেন যে একটা সাদা শাড়ি পরা একটা মেয়ে, দেখতে রাসেল ভাই খুবই ভয়ানক, সে তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। এবং এটা দেখে তো রাসেল ভাই আজহার আলী খুবই ভয় পান, এবং ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে সেই মেয়েটি বলে ওঠে, এই আজহার, এত তাড়া কিসের? তোমার হাটের কাপড়ের গাঁটটি থেকে এক টুকরো সাদা কাপড়ের কাপড় আমাকে দিয়ে যাও। এ তো এইভাবে বললো। তো রাসেল ভাই বলে রাখে ভালো যে ওই আজহার আলী ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। তো ওনার কাছে বিভিন্ন কালারের কাপড় ছিল। তো সেখানে ওনার ওই যে সাইকেলের পিছনে গাঁটটি ছিল, ওই গাঁটটির মধ্যে একটা বান্ডিল সাদা কাপড় ছিল, এবং সেই সাদা কাপড়টাই দেখিয়ে সেই নারীটা বলতেছে যে তোমার হাটের কাপড়ের গাঁটটি থেকে এক টুকরো সাদা কাপড় আমাকে দিয়ে যাও। তো আজহার ভাই বা আজহার আলী এটা শুনে তো ভয়ে তার জন্য কলিজা শুকিয়ে গেল, কারণ সেই মহিলাটা দেখতে এতটাই বীভৎস যে মনে হচ্ছে যে একটা মানুষ যদি একটা কবরে 1 মাস রাখা হয় এবং রাখার পর তার মুখের যদি যেরকম পচন ধরে, সেই রকম পচন ধরেছে সেই মেয়েটার। মনে হচ্ছে যে তার গাল থেকে বা শরীর থেকে, বিশেষ করে তার হাত থেকে বা মুখ থেকে মনে হচ্ছে যে মাংস খুলে খুলে পড়বে বা একদম কালো বিশ্রী হয়ে গেছে। তো বিশেষ করে তার চেহারা দেখে আজহার আলী ভাই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, এবং তিনি বলেন যে তুমি সবগুলো কাপড়ে নিয়ে নাও, আমাকে তাও ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না। তো এই কথা শোনার পর রাসেল ভাই সেই মেয়েটা একটা অট্টহাসি দেয়, যে অট্টহাসিটা মনে হচ্ছে যে পুরো কবরস্থান যেন ছড়িয়ে যায়, প্রতিধ্বনিও হয়। তো রাসেল ভাই এরপর সেই মেয়েটাকে ভয়ে ভয়ে রাসেল ভাই ওই আজহার আলী তার গাঁটটি থেকে সমস্ত সাদা কাপড়গুলো হাত বাড়িয়ে দেয়। তো সেই মেয়েটা বলে যে আমাকে নয়, তুমি ওই কবরের উপরে কাপড়গুলো রেখে যাও। তো এখানে আসলে আজহার আলীর কিছুই করার নেই, কারণ না শুনলে হয়তো বা তার বড় ধরনের কোনো বিপদ হতে পারে। এই কারণে তিনি কোনো কথার উত্তর না দিয়ে তিনি সোজা তার সাইকেল থেকে সেই সাদা কাপড় গাঁটটি থেকে বের করে তিনি ওই কবরের উপরে রেখে দেন, এবং রেখে দিয়ে তিনি পুনরায় সাইকেলের কাছে আসেন। এবং রাসেল ভাই তো তিনি এখন সাইকেলের কাছে এসে যখন তিনি তার অন্যান্য কাপড়গুলো সাইকেলে আবার বাঁধার পর যখন তিনি সেই মেয়েটার দিকে তাকান,
তিনি অনেক অবাক হয়ে যান, কারণ রাসেল ভাই দেখেন যে সেই মেয়েটার জায়গায় মেয়েটা নাই। তিনি আশেপাশে ঘুরে চতুর্পাশে তিনি তার হাতে থাকা লাইটটা দিয়ে দেখার চেষ্টা করেন, তিনি দেখেন যে কোথাও সেই মেয়েটা নেই। তো তিনি হলো 1 সেকেন্ডও দেরি না করে তিনি তার সাইকেল নিয়ে তিনি হলো ওই সাইকেল না চালিয়েই দ্রুত হলো সাইকেলটা নিয়েই পায়ে হেঁটে দ্রুত সেখান থেকে সেই কবরস্থানটা ত্যাগ করেন। তো রাসেল ভাই কবরস্থান ত্যাগ করার পর তিনি বাসায় আসেন এবং বাসায় এসে সেদিন তার কোনোভাবেই ঘুম হয় না। তো রাসেল ভাই পরের দিন থেকে তিনি যেহেতু আসলে ওই শর্টকাট রাস্তা দিয়েই তাকে হলো যেতে হয়, না হলে অনেক দূর রাস্তা ঘুরে যেতে হয় হাটের মধ্যে। তো পরবর্তীতে তিনি চিন্তা করেন যে কি করবেন, এখন যদি দেখা যায় যে এই রাস্তা দিয়ে যান, মানে বিশেষ করে রাতের বেলা, তো তাহলে হয়তো তিনি বিপদের সম্মুখীন আবার হতে পারেন। তো রাসেল ভাই তিনি এক কাজ করেন, তিনি হলো ওই তার বন্ধু হলো তার একজন বন্ধু আছে, তো তিনিও হলো দোকানে মুদির দোকান আছেন, ওই একই বাজারে তাদের মুদির দোকান আছে। তো দেখা যায় যে ওনার সাথে তিনি আসেন এবং আসার সময় রাসেল ভাই তার সাথে কোনো সমস্যা হয় না। তো এইভাবে তিনি প্রায় ওই তার বন্ধুর সাথে 1 সপ্তাহ আসেন এবং তার বন্ধুকে সমস্ত ঘটনা শেয়ার করেন। তো পরে বন্ধুর পরামর্শে তিনি বলেন যে দেখ, এইভাবে দুজনে একসাথে আসা অনেক সময় নাও হতে পারে, তখন হয়তো বা তোর সাথে কোনো খারাপ কিছু হতে পারে, তুই এক কাজ কর, কোনো একটা হুজুরের সাথে এই ঘটনা শেয়ার কর, আশা করি কোনো একটা সমাধান দেবে। তো পরবর্তীতে তিনি হলো একটা হুজুরের সাথে দেখা করেন এবং দেখা করার পর তার কাছ থেকে পানি পড়া নেন এবং তাবিজ নেন। তো সেই হুজুর বলেন যে সমস্যা নাই, তুমি শুধু ওই জায়গাটা যাওয়ার সময় এই তাবিজটা ব্যবহার করবে, বাকি সময় তুমি তাবিজ হলো খুলে রাখবে, তাহলে আশা করি আর সমস্যা হবে না। তো রাসেল ভাই ওই দিনের ঘটনার পর থেকে আসলে ওই মেয়েটা তার সাথে আর দেখা দেয়নি, হয়তো বা কী কারণে সে আসলে সাদা কাপড় তার প্রয়োজন ছিল, কেন নিয়েছিল সে কোনো কিছুই উত্তর জানে না। তো কিন্তু পরবর্তীতে যে তাবিজ নিল এবং হুজুরে পানি পড়া নিল, আসলে এটা সে ভয়ে নিয়েছিল যে পরবর্তীতে যেন সেই মেয়েটা পুনরায় তার সাথে দেখা না হয়, তো এটা এই সেফটির জন্য আসলে সে নিয়েছিল। তো রাসেল ভাই এরপরে সে অনেকবার সে একা ওই রাস্তা দিয়ে এসেছিল, তো প্রতিবারে আসার সময় ওই হুজুরের তাবিজটা সাথে রেখেছিল, যার কারণে কখনো আর কি ওই মেয়েটাকে সে আর দেখতে পায়নি বা সেই মেয়েটাও আসলে তার সাথে যোগাযোগ করতে পারেনি। তো রাসেল ভাই এটাই ছিল আজহার আলীর ঘটনা, যেটা তিনি আমাকে নিজে শেয়ার করেছেন, তার জীবনের একটা বাস্তব ঘটনা। তার বাড়ি হচ্ছে কুড়িগ্রামে। তো রাসেল ভাই আমার কাছে ঘটনাটা ভালো লেগেছিল, যার কারণে আপনার কাছে শেয়ার করা। আর লিসেনারদের কাছে জানতে চাই যে আপনাদের কাছে ঘটনাটা কেমন লেগেছে, আর কুড়িগ্রাম থেকে কারা কারা শুনতেছেন তারা কমেন্টে জানাবেন। তো রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। আশা করি সবাই ভালো আছেন। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন প্রবাল চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে। প্রবাল তার এক বন্ধুর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যেটি তার ছোটবেলায় তার বন্ধু দেখেছিল, বা সেই ঘটনা সম্পর্কে এখনো সে জানে অনেকটাই। তো তার শেয়ার করা ঘটনাটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। প্রবাল চৌধুরীর যে বন্ধু, তার নাম হচ্ছে ইরফান। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন, কিন্তু এই ঘটনার প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে। ঘটনাটা বাংলাদেশে ঘটেছিল এবং তখন ইরফান বেশ ছোট, সেই সময়কার ঘটনা। আজ থেকে অনেক বছর আগের কথা, 80-র দশকের মাঝামাঝি সময় হবে। তখন ইরফান ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6-এর স্টুডেন্ট তিনি, এবং তিনি গিয়েছিলেন তার দাদা বাড়িতে। দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই বছর তার বাবা, ফুপু এবং চাচারা মিলে বেশ বড় একটা আয়োজন করেন, মানে বিশাল মাঠে, গ্রামের বিশাল মাঠে। সেখানে অনেক দরিদ্র মানুষকে তারা দাওয়াত দেন এবং অনেকগুলো পশু তারা ওখানে কোরবানি করেন, এবং এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে এবং ওখানে দোয়া দরুদ পড়া হবে, এবং একটা আয়োজন আর কি। তো এই আয়োজন উপলক্ষে ওদের বাসার, ইরফানদের চাচার ফ্যামিলি, ফুপুর ফ্যামিলি সবাই ওখানে আসেন। তো ইরফানরা তখন ঢাকায় থাকতো, সেখান থেকে তারা গিয়েছে ওখানে, এবং তার আরও এক চাচা, তিনিও ঢাকায় থাকতেন, সেখান থেকে গিয়েছে। এক চাচা অস্ট্রেলিয়া ছিলেন, তিনি এসছেন, এবং তার বড় চাচা আসছে আমেরিকা থেকে।
তো বড় চাচার যে ছেলে, তার বড় চাচার ছেলে যেটা, সেটা হচ্ছে ইরফান থেকে বেশ বড়, কিন্তু ইরফানের কাছে খুব ভালো লাগলো কারণ সে ওই কাজিনের সাথে বেশ মিশতে পারতেছে। তো তার মানে মিশতে পারতেছে মানে গল্প গুজব করে খুব মজা পাচ্ছে। তার বড় কাজিনের নাম অ্যাপোলো। সে আমেরিকাতে হাই স্কুল শেষ করছে কেবল। হাসি খুশি টাইপের একটা ছেলে, বেশ হাসি খুশি টাইপের ছেলে এবং বেশ মজার। তো অ্যাপোলো খুব মজা পাচ্ছিল বাংলাদেশের গ্রাম দেখে, খুব ইন্টারেস্টেড এবং খুব গল্প করছিল ইরফানের সাথে। ইরফানের সাথে এর আগে অ্যাপোলোর দেখা হয়েছে একবার, তার থেকে প্রায় বছর 2-3 আগে অ্যাপোলো আসছিল তখন। তো তখন আরো ছোট ছিল ইরফান, তখনই তাকে বেশ পছন্দ করে, অ্যাপোলো পছন্দ করে। তো যাই হোক, দুজনে মিলে গ্রাম ঘুরে দেখতেছে। ইরফানের কাছেও কিন্তু গ্রাম বেশ নতুন নতুন লাগে এবং সবাই তাদেরকে খুব আদর করতেছে, কারণ তার দাদা ওখানে বেশ নামকরা একজন মানুষ ছিলেন। দাদা ছিলেন একটু ধার্মিক শ্রেণীর মানুষ, তিনি বেশ ধর্মকর্ম করতেন এবং অনেকের কাছে তিনি বেশ জনপ্রিয় ছিলেন সেখানে ধর্মকর্ম করার জন্য, তাকে সবাই সম্মান করত। তো তার দাদার বেশ নামডাক ছিল এই কারণে। তো দাদার যেহেতু এত নামডাক, এত মানুষ তাকে পছন্দ করে, এই কোনো গ্রামের মানুষরাও তাদেরকেও বেশ পছন্দ করতো। তো ইরফান, তার এই ভাই অ্যাপোলো এবং তার আরেক ভাই ঢাকা থেকে গেছে রোমেল। তো তিনজনে ঘোরাঘুরি করতেছে এবং বয়সের ডিফারেন্সটা এরকম, ইরফান তখন ক্লাস 6-এ পড়ে, রোমেল ক্লাস 9-এ পড়ে, আর বড় ভাই যিনি আমেরিকা থেকে আছেন হাই স্কুল শেষ করছে, মানে বাংলাদেশের ইন্টারমিডিয়েট এরকম আর কি। তো যাই হোক, অ্যাপোলোর কাছে তো সবকিছু নতুন, এর জন্য সে খুব ইন্টারেস্ট নিয়ে ঘুরতেছে। আর রোমেল এখানে গ্রামে মাঝে মাঝে আসছে, তো রোমেল একটু বেটার চিনে সবকিছু, রোমেল সবকিছু দেখাইতেছে এদিক ওদিক। তো রোমেল তাদেরকে বলে যে ভাইয়া এখানে একটা মজার জিনিস আছে, অ্যাপোলোকে বলে, ইংলিশেই বলে মোস্টলি, যে আমি বাংলায় বলতেছি, বলে যে এখানে দাদার এখানে কাচারি ঘর আছে। তো অ্যাপোলো জিজ্ঞেস করে কাচারি ঘরটা কি? বলে কাচারি ঘর মানে এখানে ওই যে যারা আসতো বিভিন্ন জায়গা থেকে দাদার সাথে দেখা করতে, তারা থাকতো, তারা এখানে থাকতো, তাদের থাকার ব্যবস্থা ছিল এবং তার পাশে ওনার বৈঠকখানা ছিল, সেখানেও বসতো। ওনার পরিচিত বন্ধু বান্ধব আলেম যারা আসতো তারা ওখানে বসে তার সাথে কথা বলতেন, বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করতেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি, দাদা নাকি জিনদের সাথেও রাত্রেবেলা বসতেন ওইখানে, এবং জিনদের মধ্যেও তার স্টুডেন্ট ছিল, এসে কথা বলতো। তো এটা শুনে অ্যাপোলো খুব মজা পায়। অ্যাপোলো বলে যে অ্যাকচুয়ালি আমি তো শুনছি আমার আব্বার কাছে যে আমার দাদা অনেক বড় একটা মানে ছিলেন, লিটারেট পার্সন ছিলেন, ধর্মীয় ব্যাপারে খুব বড় একটা ছিলেন, বাট আমি জানি না, এই জিনের ব্যাপারটা জানি না, আর আমার খুব ইন্টারেস্ট এটা জানা, বিকজ আই ওয়ান্ট টু সি। সে বলে, রোমেলকে বলে যে আমি খুব জানতে চাই, দেখতেও চাই, তো এক কাজ করো, এটা কোথায় জানো নাকি? তো রোমেল বলে যে হ্যাঁ আমি জানি কোথায় এটা, আমি গতবারে যখন আসছি তখন ওইটার আশপাশ দিয়ে গেছি, ঢোকার সাহস পাইনি। তো অ্যাপোলো বলে কেন? আরে ওইটা অন্যরকম, একদম ফাঁকা। আর রোমেলও ইংলিশ মিডিয়ামে পড়তো, সুতরাং তাদের মধ্যে একটা কমিউনিকেশনটা ভালো হয়েছে অ্যাপোলোর সাথে ভালো। ইনফ্যাক্ট ইরফানও ইংলিশ মিডিয়ামে পড়তো, বাট সে তো ছোট। তো রোমেল বলতেছে যে জায়গাটা হচ্ছে অনেক যে স্পুকি, হ্যাঁ মনে হয় কি অ্যাবান্ডেন একটা টাউনের মতো একটা জায়গায়, অনেকগুলা ঘর, গাছপালার মধ্যে দিয়ে যেতে হয় ওইখানে। আমি দেখছিলাম, আমি চাইছিলাম গতবার ওখানে ঢুকতে, বাট আমি সাহস করতে পারি নাই। আর যেই ভাইয়া নিয়ে গেছিল এখানে গ্রামের, সে আমাকে যাইতে দেয় না, ওখানে যাওয়া নিষেধ। তো অ্যাপোলো বলে যাবা নাকি ওইখানে? তো বলে যে হ্যাঁ যাইতে পারি, এক কাজ করি, আমরা এই ইরফানকে রেখে তারপরে যাই, ওরে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো ইরফান নাকি এটা শুনে খুবই করে, না না আমি যাবো, ইউ গাইজ ক্যান গো অ্যালোন, আমাকে নিতে হবে এসে। তো শেষ পর্যন্ত অ্যাপোলো বলে আচ্ছা ঠিক আছে আমরা তোমাকে নিব, বাট তুমি এটা নিয়ে কোনো হাঙ্গামা করতে পারবা না, বাসায় যদি এটা নিয়ে তুমি মানুষকে বলো তাহলে কিন্তু সমস্যা হবে, তাহলে কিন্তু ওরা আমাদেরকে যেতে দিবে না, আমাদের পুরো জিনিসটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে পুরো এক্সপিডিশনটা। বলে ঠিক আছে। তো বলে কি আমাদের যেতে হবে কখন? দিনের বেলা তো ওখানে যে লাভ নাই, অল উই ক্যান ডু, দিনের বেলা আমরা দেখে আসতে পারি, আমাদের যেতে হবে লুকায়, কারণ আমাদের কিন্তু খুঁজবে মানুষ, এই যে এখনই দেখবা যে পিছনে একজন খুঁজতে আসছে। তো ঠিকই রোমেল যখন বলতেছে এইসব কথা, তখন তারা কিন্তু গল্প করতেছিল পাশে দাঁড়ায়, একটা মাঠের পাশে দাঁড়ায়। অলরেডি তখন দেখা গেছে যে একেবারে মানে বিকাল হয়ে আসছে। এই সময় দেখলো যে তাদের বাসার থেকে লোক খুঁজতে আসছে, বলতেছে তোমরা কই, তিনজন এখানে কেন? সেই তো চলো, বাসায় নিয়ে গেল। বাসার মধ্যে বেশ হাঙ্গামা, এটা সেটা হচ্ছে, বিভিন্ন মানুষ মানে আয়োজন হচ্ছে, কথাবার্তা বলতেছে, আত্মীয় স্বজনরা সব একসাথে আসছে। তো তখন অ্যাপোলো বুদ্ধি দেয় তাদেরকে যে মানে উইল গো অ্যাট নাইট, হ্যাঁ যখন রাত হবে প্রায় মিড নাইটের সময় কেউ খুঁজবে না আমাদেরকে, আমরা তিনজন যাব। ইরফানকে বলে যে ইউ আর দ্য প্রবলেম, কারণ তুমি ছোট, তোমারে খুঁজবে। ইরফান বলে যে না আমারে খুঁজবে না, কারণ আমার মা বাবা যখন এদিকে বাবা ঘুমায় যাবে, মা ব্যস্ত থাকবে, এই সময় আমি চলে আসবো। তো যাই হোক এগুলা বলে ইরফান বলে যে আমাকে নিতেই হবে, আমি কিন্তু বলে দিব আমার না নিলে। তো লাস্টে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে মিড নাইটে আমরা বেরোবো। তিনজনে প্ল্যান করে
বসে থাকে বাসার মধ্যে। তো সারাদিন এই টুকিটাকে বিকালের পর সন্ধ্যার থেকে এইটা ওইটা কথাবার্তা মানুষের বিভিন্ন বাসার মধ্যে যা হয় একটা অনুষ্ঠান হলে সেরকম চলতে থাকে। রাত যখন গভীর হয় একটু হালকা হয়ে আসে, তারপরও পরিবারের মহিলারা বা ইরা তারা গল্প গুজব করতেছে অনেক এরকম অবস্থায়। এই সময় ইরফান এসে উকি দেয় ওদের কাছে, ওই রোমেলের কাছে, বলে যে চলো। রোমেল বলে যে তুমি আগে চলে আসছো, বলে হ্যাঁ। তো যাই হোক, রোমেল ইরফান বের হয়ে যে যায় অ্যাপোলোর কাছে, অ্যাপোলোকেও নিয়ে তিনজন বের হয়, ফ্ল্যাশ লাইট নিয়ে যাচ্ছে। তো রোমেল দেখাবে যে কোথায় যা, আর ইরফান তো সাথে আছে, হি ইজ এনজয়িং, আর অ্যাপোলো তো আছেই। তো অ্যাপোলো ওয়াজ ভেরি কুল, যেটা রোমেল বলছে যে অ্যাপোলো অনেক কুল ছিল, অ্যাপোলো ভাই তার যে খুব কুল, সে ভয়টা হয়তো পাই না, সে মানে খুব আগ্রহ করে যাচ্ছে, কিন্তু ইরফানের একটু ভয় লাগতেছে। তো যাই হোক, বের হয়েছে তিনজন এবং হেঁটে হেঁটে যাচ্ছে গ্রামের রাস্তা, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস, চাঁদের আলো আছে এরকম একটা সময়, এবং পুরো রাস্তা ধরে হেঁটে হেঁটে বিভিন্ন রকমের গল্প করতে করতে তারা গেল। তো এক সময় গিয়ে মানে সোজা রাস্তা দিয়ে হেঁটে গিয়ে তাদের রাস্তাটা বাঁক নিয়ে সরে গেল। তো ওই জায়গায় অনেক গাছগাছালি শুরু হয়েছে। তো এই জায়গাটা দেখেই রোমেল বলে যে দেখছো, এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম, এমনি অন্যরকম। তো বলতেছে অ্যাপোলো বলে ইয়া আই ক্যান সি লট অফ ট্রিজ, দিস উডস। এই বলতে বলতে তারা ঢুকলো ওই জায়গায়। তো ঢোকার পরে দেখতেছে যে একটা চিকন রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে সোজা যে মাঝখানে এখান থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ মানে রাস্তাটা, চিকন রাস্তাটা গিয়ে একদম সোজা মাঝখানে একটা আইল্যান্ডের মতো, এবং ওখানে গাছপালা একদম ভিতরে। বলতেছে ওইখানেই হলো ওই কাছারি। তো বলছে আচ্ছা চলো। তো তিনজনে মিলে হাঁটতে হাঁটতে যখন ওই আইল্যান্ডের মাঝখানে চলে আসলো, আইল্যান্ড মানে কি, ওইটা নিচু জায়গা, তো জমি, চাষা জমি, তার মাঝখানে উঁচু একটা ভিটা আর কি, গ্রামে বলে ভিটা, ওইটা ভিটার মধ্যে গাছপালা দিয়ে ওই জায়গায়। তো হেঁটে হেঁটে ওই গাছপালার মধ্যে ঢুকলো তারা। তো দেখতেছে যে রাতের একটা আলাদা ইকোসিস্টেম ওই জায়গায়, মনে হচ্ছে যে রাতের বেলা নিশাচর পাখি ডাকতেছে, এরকম একটা ডাক শোনা যেতেছে, এটা কেউ চিনে না। ইরফান তো ছোট ছিল, সে তখন ডিটেক্টও করতে পারে নাই যে এটা কোন পাখি। তিনজন ঢুকতেছে। তো অ্যাপোলো নাকি বেশ স্ট্রং হয়ে গেছে, ওদের মধ্যে বলতেছে যে তোমরা এগুলা নিয়ে ভয় পেও না, এগুলা এই পাখির ডাক, এগুলা আসবে, সো তোমরা সবাই কুল থাকতে হবে। হ্যাঁ, আর ও তো একটু বড়, অ্যাপোলো একটু সিনিয়র ছিল তাদের থেকে, বললো যে স্টে কুল, আমরা যাই সামনে, রোমেল গাইড আস। তো রোমেল তাদেরকে ঢেকে হেঁটে হাঁটায় নিয়ে গেল সামনে। তো ইরফান বেশ ভয় পাচ্ছিল তখন। ইরফান তার ওই অ্যাপোলো ভাইয়ের হাতের স্লিভ ধরে রাখছে। অ্যাপোলো বলতেছে এর জন্যই বলছিলাম তোমার আসতে না, মানে আই টোল্ড ইউ নট টু কাম জাস্ট ফর দিস, ইউ উইল গেট স্কেয়ার্ড, ভয় পাবা। যাই হোক, এরকম বুঝায় বুঝায় তারা নিয়ে যাচ্ছে। তো গিয়ে বেরোলো গাছপালার মধ্যে দিয়ে একটা জায়গায়, দেখলো যে হ্যাঁ আসলেই কয়েকটা ঘর এরকম, হ্যাঁ চৌচালা ঘর এরকম, খুব অন্যরকম ভাবে সাজানো সুন্দর করে। তো বুঝলো, এবং ঘরগুলা কিন্তু তৈরি করলো কাঠের ঘর, টিনের চাল কিন্তু কাঠ, চারিপাশে দেয়ালগুলা কাঠের, এবং কাঠগুলা কালো কালো হয়ে গেছে, চাঁদের আলো পড়ে কালচে লাগতেছে। বোঝা যাচ্ছে যে মানে যিনি এটা তৈরি করছিলেন তার বেশ সামর্থ্যবান মানুষ তিনি, কেন ভালো কাঠ দিয়ে তৈরি করছেন দেখে বোঝা যাচ্ছে। তো তাদের দাদা বেশ মানে মোটামুটি সচ্ছল মানুষ ছিলেন, জানেন তারা। তো হেঁটে হেঁটে ওখানে ঢুকলেন। তো রোমেল ঢুকেই বলতেছে যে আমার কাছে কেমন যেন একটু গা ছমছম করতেছে, ভয় লাগতেছে এই জায়গাটা। দেখছো কেউ নাই, একদম খা করতেছে কিন্তু জায়গাটা, এবং ঘর একটা খালি, বাড়ির কিন্তু আলাদা রকমের একটা আছে, দেখে মনে কি বাড়িটা জীবন্ত মনে হয়, বাড়ি খালি কিন্তু বাড়িটা মনে হয় জীবন্ত কথা বলতেছে। তো বলে যে অ্যাপোলো বলতেছে হ্যাঁ ইট সিমস প্রিটি স্পুকি, অনেক ভয়ঙ্কর লাগতেছে জায়গাটা, চলো আমরা আস্তে আস্তে হেঁটে যাই। তো হাঁটতে হাঁটতে তারা গিয়ে প্রথম তাদের যে এইখানে যে বৈঠকখানার ওইখানে ঢুকলো। তো ঢুকে দেখতেছে যে ওখানে পাড়া দিয়ে সিঁড়িটা যে তৈরি করছে ওইটাও কাঠের সিঁড়ি, পাড়া দিল, মচমচ করে উঠলো, এবং উঠে যে হেঁটে ওই পাটাতনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, খট খট শব্দ হচ্ছে তাদের জুতার, যদিও স্নিকার পরা, তিনজনের স্নিকার পরা। তারপর একটা শব্দ হচ্ছে। তো গিয়ে সেখানকার যে জানালার এখান দিয়ে উকি দিল, ভিতরে অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার। তো রোমেল জিজ্ঞেস করছে অ্যাপোলোর ভিতরে ঢুকবা? তো বলছে কিভাবে? বলে এই তো এই শিকল নামাইলেই ঢুকা যাবে, এটা কিছু না, তো এটা তালা মারা নাই। তো আমি জানি তালা মারে না। তো যাক, হেঁটে গেল তারা, কি তো শিকল একটা এরকম উঠায় যে একটা কড়ার মধ্যে ঢুকায় দেওয়া, ওইটা টেনে খুলে ফেললো, খুলে দরজাটারে খুললো রোমেল, এবং ওই যে ফ্ল্যাশ লাইট ছিল তিনজনের, ফ্ল্যাশ লাইট মারলো ঘরের ভিতরে। দেখতেছে যে এই ছোটখাটো আসবাবপত্র আছে, এখানে বসার কয়েকটা চেয়ার আছে, একটা খাট আছে এই ঘরটার কর্নারে, বৈঠক ঘরের কারণে একটা খাট আছে, এটাতে মনে হয় ওদের দাদা সেখানে সে শুইতো, কখনো যদি তার শুইতে হইতো, এবং তার পাশে একটা টেবিল আছে, বড় টেবিল। তো সে টেবিলের কাছে গেল, গিয়ে তারা ওই যে টেবিলের ড্রয়ার খুলে দেখে যে কাঠের দানার তসবি আছে, খুব সুন্দর ঘ্রাণ সেখানে। যাই হোক,
খুব মানে এনজয় করতেছে। অ্যাপোলো খুব পছন্দ করলো, বললো যে এটা দাদার জায়গা, ইউনো আই এম ফিলিং ডিফারেন্ট, আই এম ফিলিং দ্যাট মাই গ্র্যান্ডফাদার ইজ স্টিল হিয়ার, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো বলে যে হ্যাঁ, বলে যে তুমি বলতেছে দাদাকে কতটুক দেখছো, বলে যে আমি তো একদম ছোট থাকতে আমাকে নিয়ে আসছে, তখন আমার তার মনে নাই দাদাকে। যাই হোক, তারা দেখলো ঘরটা দেখে টেকে আবার ওখান থেকে বেরোলো, আবার ওইভাবে লাগাই দিয়ে তারা ওখান থেকে হেঁটে বেরোলো। এখন তারা হেঁটে যে যাচ্ছে আরো কয়েকটা ঘর এখানে, তো বিভিন্ন ঘরের দিকে তাকাচ্ছে এদিক ওদিক, এবং যেখানে কাচারি ঘর, এই তো ওই কোনার দিকে দেখায়, বলতেছে রোমেল যে বলছি আমি শুনছি যে ওইটা দাদার ক্লাসরুমের ওই জায়গাতেই জিনরাও ক্লাস করতো, মানে জিনরা এসব পড়তো তার কাছে। তো ওইটা দেখার পর তিনজনের জানি কেমন গা ছমছম করে। ইরফান বেশি ভয় পেয়ে যায়, কারণ ইরফানের মনে হচ্ছিল সে যাবে না, কিন্তু অ্যাপোলো কিন্তু ওখানে যাওয়ার জন্য একদম রেডি, সে ওখানে যাবেই। তো মানে অ্যাপোলো যাবেই, কিন্তু ইরফান যেতে চাচ্ছিল না। আর রোমেল কেন জানি ভয় পেয়ে গেছে, ওই ঘরটা দেখে রোমেলের কাছে ভয় লাগতেছে। রোমেল বলতেছে আমি যাব না। তো অ্যাপোলো বলছে উড ইউ রেদার স্টে হিয়ার, তুমি কি এখানে থাকবা? আমি তো যাবই, হ্যাঁ আমার সাথে কেউ তোমরা না গেলেও যাব। তো রোমেল বলতেছে যে তুমি আমার সাথে থাকো, ইরফানকে বলতেছে তুমি আমার সাথে। ইরফান বলছে না, থাকবো না, সে ওই অ্যাপোলোর সাথে যাবে, ভয় পাইছে কিন্তু যাবে অ্যাপোলোর সাথে। তো রোমেল বলে আচ্ছা আমি এখানে থাকি, তোমরা যে দেখে আসো। তো অ্যাপোলো বলে ওকে কাম, ইরফানকে নিয়ে সে হাঁটা দিছে। তো যেখানে তারা দাঁড়ায় ছিল ওইটা কিন্তু একটা ঘরের বারান্দা, হ্যাঁ বারান্দার পরে উঠোনের মতো চাঁদের আলো পড়ছে, বেশ মানে ধুয়ে দিচ্ছে উঠানটারে চাঁদের আলো। ইরফান কিন্তু বেশ, সে ছোট মানুষ রয়েছে, ভয় পাচ্ছে, কিন্তু সে কিন্তু খুব কিউরিয়াস, তার ভয় লাগতেছে, আবার সে খুব কিউরিয়াসও যে সামনে কি আছে সে দেখবে। তো সে অ্যাপোলোর সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং এই কারণে তার কাছে অ্যাপোলোকে ভালো লাগে, যে ভাইয়া খুব সাহসী, ভাইয়া খুব অ্যাডভেঞ্চারাস, এরকম লাগে তার কাছে। এবং অ্যাপোলো যে গল্পগুলো করতো তার সাথে সেগুলো অন্যরকম। তো জাস্ট হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে, যেতে যেতে গিয়ে দেখলো যে ওই ঘরটার যেখানে নাকি যে ক্লাসরুম যেখানে পড়াইতো সেটার বারান্দাটা। তো বারান্দায় গিয়ে উঠলো দুইজন। তো বারান্দায় উঠে তারা তাকায় দেখতেছে যে রোমেল দাঁড়ায় আছে কিনা। দেখলো যে রোমেল চুপচাপ ওখানকার একটা খুঁটির পাশে বসে আছে, খুঁটিটাকে ধরে রাখছে হাত দিয়ে। তো দেখে জাস্ট হাত নাড়লো এখান থেকে অ্যাপোলো, তারপর দুজনে কাছাই গেল ক্লাসরুমের, গিয়ে জানলার কাছে উকি দিতেছে একইভাবে, ওই রুম যেভাবে দেখছে সেভাবে, ভিতরের যে অন্ধকার ভাইবটা বোঝার চেষ্টা করতেছে। তো অ্যাপোলো ফিস করে বলতেছে ইরফানকে যে আমি লাইট না জ্বালায় দেখার চেষ্টা করতেছি ভিতরে কি আছে, যেহেতু শুনছি এখানে জিনরা ক্লাস করতো, এখানে কি কোনো রকম মিস্ট্রি আছে নাকি সেটা বোঝার চেষ্টা করতেছি বলে সে ওখানে তাকাচ্ছে। এখন অন্ধকারে তো কিছু দেখা যায় না, কান পেতে শোনার চেষ্টা করতেছে ভালো মতো। তো সে আবার ইরফানকে বলতেছে ট্রাই টু ফিল ইট হোয়াটস ইনসাইড, মানে ফিল করার চেষ্টা করো ভিতরে কি আছে। ইরফানও তখন সে বোঝার চেষ্টা করতেছে ভিতরে কি আছে, তার মনের মধ্যে একটা কিউরিয়াসিটি জন্ম হয়ে গেছে। ইরফান বলতেছে যে তার নাকি ভয় লাগতেছিল বেশ, এটাই। আর ঘরের মধ্যে সে অন্ধকারে কিছু তো দেখাই যায় না, কেমন জানি একটা মনে হচ্ছে যে ঝুম করে আছে, মানে একটা মানে ঝিম মেরে থাকে একটা পরিবেশ ঘরের ভিতরে, এবং মনে হচ্ছে ঠান্ডাটা আরো বেশি, যতটুকু ঠান্ডা লাগা ততটুকু বেশি। এই সময় হঠাৎ করে কান্নার শব্দ পাইছে ইরফান, মনে হচ্ছে কোনো নারী কাঁদতেছে, মানে খুব মানে চিকন স্বরে ইনায় বিনায় কাঁদতেছে। তো এটা শোনার পর ইরফান প্রচন্ড ভয় পেয়েছে। ইরফান দৌড় দিতে গেছিল, অ্যাপোলো তাকে টেনে ধরছে, ধরে বলতেছে ডিড ইউ হিয়ার দ্যাট? তো সে বলছে হ্যাঁ। ইরফান মাথা নাড়তেছে, হ্যাঁ শুনছে। বলে যে কেউ একজন কাঁদতেছে, সামওয়ান সুইপিং। বলে হ্যাঁ মাথা নাড়তেছে। ইরফান আবার মাথা নাড়তেছে যে হ্যাঁ কেউ কাঁদতেছে। বলে চলো আমরা সামনে যাই, দেখি কে কাঁদে। তো বলছে কে কাঁদে মানে ইরফান আস্তে আস্তে বলছে কে কাঁদে মানে ভূত কাঁদতেছে। বলে কিসের ভূত? কেউ একজন কাঁদতেছে, ভূত কিভাবে কাঁদে আবার? বলে আস্তে আস্তে হেঁটে হেঁটে তার একদম দরজার কাছে গেছে। দরজার কাছে যে দেখে ঠিক সেম ভাবে দরজাটা লাগানো, আর অ্যাপোলো ওই দরজার যেই শেকলটা ওটা টেনে খুলে ফেললো। ক্যাট করে শব্দ হলো এবং ক্যাচ করে দরজাটা খুলে গেল, মানে দুই পার্ট খুলে গেল ভিতরে। ভেতরে কিন্তু অন্ধকার, কেমন জানি মনে হচ্ছে ঠান্ডাটা বেশি। ইরফানের কাছে প্রচন্ড ভয় লাগছে, ঠান্ডাটা বেশি মনে হলো। তো অ্যাপোলো নাকি ওখানে ফ্ল্যাশ লাইট না জ্বালাই ঢুকে গেছে ভিতরে, এবং ইরফান মানে সে কেয়ারও করে নাই যে ইরফান পিছনে আছে কিনা। ইরফান সাথে সাথে ভাইয়ের সাথে সাথে ভিতরে ঢুকছে। ঢোকার পরে কিছুক্ষণ চুপচাপ, কোনো শব্দ নাই, মানে একদম নিস্তব্ধ, এবং এতটাই নিস্তব্ধ বলার মতো না, মানে রাতের নিস্তব্ধতাটাকে আরো বেশি তীব্র করে ফেলছে এখানে, মানে মনে চাপ লাগার মতো নিস্তব্ধতা। 2 সেকেন্ড দাঁড়ায় আছে এখানে ওরা দুইজন। এই সময় আবার ঘরের কোণার থেকে কান্নার শব্দ আসলো।
একদম নাকি কণ্ঠে, যে কোনো মানে মেয়ে মানুষ যদি কাঁদে সেরকম ফুপায় ফুপায় কাঁদতেছে। তো মানে ইরফান ভয়ের চোটে অ্যাপোলোর হাতটা শক্ত করে ধরছে। অ্যাপোলো তার ছোট ভাইকে ধরে কোনো কথা নাই, আস্তে আস্তে করে সামনে কর্নারের দিকে যাচ্ছে। ইরফান যেতে চাচ্ছে না। ইরফান এক পর্যায়ে গিয়ে ওই কোনো একটা টেবিল ছিল, টেবিলটাকে ধরে সে দাঁড়ায় গেছে, হাতটা ছাড়াই দিছে অ্যাপোলো, মানে সে সামনে যাবে না, সে ভাইয়ের হাতটা ছাড়াই দিছে। অ্যাপোলো থামে নাই। অ্যাপোলো নাকি ঘরের কোণার দিকে যাচ্ছে হেঁটে হেঁটে। এই সময় ইরফানের চোখে মোটামুটি আলো আধারিতে কিছু ধরা পড়া শুরু করলো, মানে আলো আধারিটা সয়ে আসছে চোখে। সে তার এই খোলা দরজার মধ্যে দিয়ে যে আলো আসতেছে, চাঁদের আলোর যে হালকা একটা এই রাতের আলো, সেটাতে সে কিন্তু তার ভাইকে দেখতে পাচ্ছে, মানে এই যে অ্যাপোলোকে দেখতে পাচ্ছে, অবয়বটা যে অ্যাপোলো হেঁটে যাচ্ছে। তো অ্যাপোলো বড় বড় চুল রাখতো, তার বড় চুল ছিল এবং সে ফুল স্লিভ একটা গেঞ্জি পরা, জিন্স পরা, তার অবয়বটা সে বুঝতে পারছে যে সে এগিয়ে যাচ্ছে কর্নারে। এবং তখনই ওই চালের উপর থেকে যে হালকা আলো আসছে আর জানালার ফাঁক দিয়ে, আর ওই পাশে কাঠের দরজা, মানে হালকা একটা আলো কিন্তু ঢুকতেছে, আলোর সোর্স আছে ওখানে। সেটার আলোতে সে বুঝতে পারলো যে কর্নারের মধ্যেও সে একটা শেপ দেখতে পাচ্ছে। মনে হচ্ছে যে দুইটা হাত, মানে কোন মানে মানুষের যদি একটা অবয়ব থাকে সেটা দুইটা হাত দেখতে পাচ্ছে, মনে হচ্ছে কোনো কিছুর সাথে বেঁধে রাখলে যেরকম থাকে সেইভাবে কর্নারের মধ্যে। এবং সে একটা শেকল নড়াচড়ার মতো শব্দ পাইছে ইরফান, মনে হচ্ছে যে শেকল যদি নড়াচড়া করে যেরকম শব্দ হয় সেরকম, আর কান্না, এবং কান্নার শব্দটা আরো তীক্ষ্ণ হলো। তো অ্যাপোলো নাকি ওই কর্নারে যে তাকে জিজ্ঞেস করতেছে ওই অবয়বটার কাছে, হু আর ইউ, মানে তুমি কে? তখন নাকি কান্নার শব্দটা একটু বেড়ে গেছে। অ্যাপোলো নাকি আবার জিজ্ঞেস, আপনি কে? অ্যাপোলোর বাংলা খুব ক্লিয়ার ছিল না, বলছে আপনি কে। এটা যখন বলছে তখন নাকি একটা হাসির শব্দ শুনছে এবং শিকলের শব্দ শুনছে, এবং মনে হলো অ্যাপোলোকে জড়ায় ধরছে দুই হাত দিয়ে এরকম করে, এবং অ্যাপোলো মানে চিৎকার করে উঠছে এবং মানে জোরে, মানে তাকে যদি আঘাত করে সেরকম। তো অ্যাপোলো নাকি মানে বলতেছে যে ইট বিট মি, আমাকে কামড় দিছে, এরকম করে চিৎকার করতেছে, এবং অ্যাপোলো হাত দিয়ে ছাটাফাটা করছে। এই সময় ইরফান একটা বাতাসের হলকা পাইছে, মনে হলো তার পায়ে দিয়ে সৎ করে কেউ যদি দৌড়ায় যায়, এরকম একটা বাতাসের হলকা সে পাইছে, এবং হলকাটা বেশ গরম একটা বাতাসের হলকা, মানে অ্যাজ ইফ যে খুব শীতকালে যদি আপনি কোনো গাড়ির পাশে দাঁড়ায় থাকেন, মানে গাড়ি মানে চলে আসছে অনেক রাস্তা, ঠান্ডার মধ্যে আপনি আসেন, আপনার পাশে গাড়ি, এটা যেমন আমরা বাইকাররা মাঝে মাঝে পাই, বড় গাড়ির পাশে দাঁড়াইলে দেখা যায় যে বাতাসের গরম হলকা, সেরকম হলকার মতো বেশ স্পিডে তার পায়ে দিয়ে বের হয়ে গেল শাঁক করে। ইরফান মানে কেঁপে উঠছে। এক সেকেন্ডে যে সে দেখলো যে দরজার বাইরে মনে হচ্ছে কেউ একজন মানুষের মতো অবয়ব ছিটে বের হয়ে গেছে। আর তার ভাই ওই যে অ্যাপোলো ভিতর থেকে বলছে, উফ উফ, ইট বেট মি। তো সাথে সাথে ইরফান তখন তার কাছে যে ফ্ল্যাশ লাইটটা ছিল, টর্চ লাইটটা সে জ্বালাইছে, তার কাছে ছিল 2 ব্যাটারি একটা ফ্ল্যাশ লাইট জ্বালাইছে, এটা অ্যাপোলোর গায়ে পড়ছে। সে দেখতেছে অ্যাপোলোর হাতের মধ্যে রক্ত লেগে আছে, এরকম মানে এরকম ঘাট থেকে, মানে ঘাড়ের কাছ থেকে রক্ত পড়তেছে, মানে কিছু একটা এরকম, মানে হাত বেয়ে পড়তেছে। ইরফান ভয় চিৎকার করে উঠছে ভাইয়ের অবস্থা দেখে। এই সময় বাইরেও চিৎকার শুনলো রোমেলের, এবং দুইজনই দৌড় দিয়ে বেরিয়েছে ঘর থেকে। তো দুইজন দৌড় দিয়ে বেরিয়েছে, অ্যাপোলো তার ঘাট ধরে রাখছে যে জায়গায় থেকে তার ব্লাড বেরিয়েছে এবং এই জায়গায়, আর ইরফান তো এমনি ভয়ে কাঁপতেছে। তাকায় দেখে যে রোমেল ওই যে খুঁটি ধরে বসে সেরকম করে কাঁপতেছে। তো দুইজনই দৌড় দিয়ে গেছে রোমেলের কাছে, হোয়াট হ্যাপেন। রোমেল জিজ্ঞেস করতেছে, হোয়াট হ্যাপেন টু ইউ, অ্যাপোলোকে জিজ্ঞেস করতেছে। অ্যাপোলো বলতেছে, ইট বিট মি। তো বলতেছে যে ওই মহিলা, ওই মেয়ে। তো বলছে, ওই মেয়ে তুমি কিভাবে কি বুঝলা? রোমেল বলে, আমি স্পষ্ট দেখলাম যে একটা মেয়ে উল্কার গতিতে এখান থেকে বের হয়ে আসলো, মানে খুব স্পিডে, মানে এটা কোনো স্বাভাবিক গতি না। এই দরজা দিয়ে ছিটকে বেরোলো একটা মেয়ে, এবং এইদিকে কর্নারে যে মন হলো লাফ দিয়ে ওই গাছের উপর উঠে গেছে ওদিকে, এবং মনে হলো শাড়ি পরা ছিল, এবং শাড়িটা সম্ভবত লাইট কালার কোনো শাড়ি, মানে লাইট কালার, মানে হলুদ বা গোল্ডেন এরকম কোনো, লাফ দিয়ে গাছের উপর উঠছে। এবং এইটা দেখে আমি ভয় চিৎকার দিছি। যাই হোক, অ্যাপোলো তার ঘাট চেপে রাখছে, বলছে কি কামড় দিছে দেখি। তো তারা হাত সরা লাইট মারলো, দেখলো যে মনে হলো 4-5টা এরকম, মানে মানুষের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলো যেরকম, কিন্তু এর মধ্যে ফুটা ফুটা হয়ে গেছে কয়েকটা, মানে এরকম ফুটা হয়ে গেছে, কেটে গেছে, ওখান থেকে রক্ত বেরিয়েছে এরকম। তো বলছে তোমার কি কামড় দিল এরকম, এবং মনে হচ্ছে মানে দাঁতগুলো মানে যে সুচালো ছিল এটা বোঝা যাচ্ছে, রক্ত তো থামতেছে না। তো তারা তাড়াতাড়ি ওখান থেকে ওই অ্যাপোলোর যে গায়ের মধ্যে একটা গেঞ্জি ছিল ফুল স্লিভ, ওইটার হাতা দিয়ে ভালো মতো চেপে ধরে তিনজনে ওখান থেকে বেরোলো এবং হেঁটে তাড়াতাড়ি বাসার দিকে। তিনজনে কাঁপতেছে। তো ইরফান খুব ভয় পাইছে, ইরফান একদম মানে ভয়ে থরথর করে কাঁপতেছে, বয়স কম তো,
তো হেঁটে আসতেছে, এক পর্যায়ে তারা বাসায় আসলো। বাসায় আসার পরে তিনজনে মিলে গেল একটা রুমে, যে রুমটা তাদের খালি আছে, তখনও মানুষ নেই। ওখানে গিয়ে ওই রোমেল তার ঘর থেকে স্যাভলন ট্যাবলন নিয়ে আসলো, এগুলো লাগাইলো কাঁধের মধ্যে এবং বললো যে এখানে এখন কি করবা? তো বলতেছে এটা ব্যান্ডেজ করতে পারলে ভালো হইতো। ব্যান্ডেজ তো নাই। তো অ্যাপোলো বললো আমার কাছে ব্যান্ডেড আছে, মানে এরকম এই ছোট ব্যান্ডেড, ওই ব্যান্ডেড গুলা আছে আমার ব্যাগে, যদি কেউ যে নিয়ে আসতে পারো আমার রুম থেকে। তো ইরফান গেল, কিন্তু ইরফান হাঁটা চলা করতেই ভয় পেতেছিল। যাই হোক, সে নিয়ে আসলো অ্যাপোলোর বলা জায়গার থেকে, সে ব্যান্ডেডের প্যাকেট নিয়ে আসলো। তো এরকম 2-3টা ব্যান্ডেড এখানে লাগায় অ্যাপোলো তার গেঞ্জিটার উঁচা করে বললো যে এটা দেখানো যাবে না কাউরে। সে তার রুমে চলে গেল, ইরফানকে বললো যে যাইতে, এবং রোমেলকেও চলে যেতে বললো। এরপর দিন 3 জনেরই জ্বর আসছে। এর মধ্যে ভয়ঙ্কর জ্বর আসছে হচ্ছে অ্যাপোলোর, মানে বলার মতো না, এমন জ্বর বলার মতো না। ডাক্তার ডাকলো, ডাক্তার এসে দেখতেছে। তো ইরফানের মা বলতেছে যে কি হয়েছে তোমার? ইরফান বলতেছে যে কিচ্ছু না, আমি ঠান্ডায় বেরিয়েছিলাম, মনে হয় এর জন্য জ্বর আসছে। ডাক্তার দেখে ওষুধ দিয়ে গেল ইরফানকে, রোমেলকে। আর অ্যাপোলোর অবস্থা খুব খারাপ, তার জ্বর এমন পর্যায়ে তাই বললো শহরে নিয়ে যেতে হতে পারে, মানে এখানে মনে হয় না তাকে কিছু করা মানে সম্ভব। যাই হোক, কারণ ওই প্যারাসিটামল ছাড়া তো ওখানে গ্রামে তো ওরকম তেমন কিছু নাই। তাদের সাথে আনা যেসব ছিল আইবুপ্রোফেন, এটা দিল, এগুলো বিভিন্ন রকমের ওষুধ তাকে দিল। দেওয়ার পরে তার মানে ওইটা বললো যে আইবুপ্রোফেন দিলে জ্বরটা কমে যাবে তাড়াতাড়ি। তো ওইটা দিয়ে বলতেছে যে এইটা দিয়ে তাকে দেখার জন্য। তো এই অবস্থাতে এর মাঝে নাকি অ্যাপোলোর মা দেখে ফেলছে যে ওর ঘাড়ে কি, বলছে ঘাড়ে কি হয়েছে, দেখে দেখে যে এরকম দাগ। তো তখন জিজ্ঞেস করছে এটা কোত্থেকে আসছে, এটা তো মনে হচ্ছে কামড়টা কিসে দিছে। তো সে গাইগুই করতে করতে তখন মানে তার মা চিৎকার শুরু করছে, তো সেও বলতেছে না। এর মাঝে এই খবরটা ছড়াইলো তাদের ফ্যামিলির মধ্যে, 2-3 জনের মধ্যে। তো তখন ইরফানকে ধরা পড়ে, ইরফান পুরো ঘটনা বলে দিছে যে হয়েছে। তো সবাই তো খুব টেনসড, এবং তখন তারা ওখানকার আরেকজন মানে বাসার মধ্যে একজন মুরব্বী ছিল, সে খুব দোয়া দরুদ পড়ে 3 জনকেই ফু দিল, এবং ওর এই কামড়ের দাগ দেখে তো খুব ভয় পেয়েছে। তো তখন তার মানে দাদার পরিচিত এক আলেম, মানে যে জুনিয়র ছিল তাদের দাদার কাছে আসতো আর কি, তাকে খবর দেওয়া হলো। তিনি আসলেন, তিনি আস্তে আস্তে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তিনি এসে দেখি বললেন যে এই ছেলেকে তো ইসে কামড় দিছে, জিনে কামড় দিছে। বলে ওই জিন ওখানে বন্দী ছিল। তিনি মানে কিছুক্ষণ তার মতো আমল করে বলতেছেন ওই জিন ওখানে বন্দী ছিল, এবং অমক হুজুর উনাকে বন্দী করে রাখছিল। তো উনি এই যে ওনার ব্লাড, তো এটা এই যে ব্লাড না, ও হেঁটে গেছে তো ওইখানে কোনোভাবে ও যখন ওটার কাছে গেছে ওটাকে টাচ করতে পারছে, মানে ওইটাও তাকে টাচ করে ফেলছে সামনে। এরা তো আসলে মানে সাধারণ মানুষের মতো না যে একটা জায়গায় এমনি বন্দি থাকবে, এদেরকে ডিমেনশনাল লক দিয়ে বন্দি করা হয়। তো ওই কর্নারেই সে বন্দি ছিল আসলে, ওই ঘরের মধ্যে। তো ও যখন ওখানে হেঁটে গেছে তার সাথে সংস্পর্শে এসে পড়ছে, এবং কোনোভাবে সে ওই ব্লাড লাইনের ইসের মধ্যে পড়ছে, তাদের কিছু ব্যাপার স্যাপার আছে, তারা সে নিজেকে ছাড়ায় ফেলছে। এবং সে সেই রাগটার জন্য, যেহেতু অমুক হুজুরের সে বংশধর, তাকে কামড় দিছে, তার মধ্যে বিষ ঢুকাই দিছে শরীরে। এখন এটা আপনারা তো এমনি চোখে বুঝবেন না, এই বিষ তো স্বাভাবিক বিষ না। এটার আপনারা যদি মনে করেন যে এটা এমনি বিষ, এটা এমনি বিষ না, এটা আপনি বুঝতেও পারবেন না, 1000 টেস্ট করেও বেরোবে না। এখন চেষ্টা করা যায় রুকাইয়া করে কতটুকু কি করা যায়। তো উনি নাকি রুকাইয়া করে ওই জিনকে চেষ্টা করেন হাজির করার, অনেক রকম ভাবে চেষ্টা করেন। তো ওই জিন আর ওখানে আসে না। পরবর্তীতে আরেকটা জিন আসে, যেই জিনটাকে ছাড়া বেছে তার মানে তার সিবলিংস, মানে তার বোন একটা আসে, এসে বলে যে আমার বোনকে এত বছর আটকায় রাখছিল, ও বন্দি ছিল, ও রাগ করে দিছে, এইটা তো সম্ভব না, ও ছাড়া এই জিনটা এই নামাইতে পারবে না, মানে এই বিষটা তার উপর থেকে নামাইতে পারবে না, এই বিষটা ও দিছে, ওই করবে। ইমাম সাহেব অনেক চেষ্টা করেন, বলেন যে না, এটাতে ক্ষতি হবে না, আপনাদের যে ছেলে, ওর ক্ষতি হবে না বিষ থাকলেও, যেটা হবে যে ওর মাঝে মাঝে মাথা উলায় যাবে। তো এটা এখন ও ছাড়া এটা সম্ভব না, এটা খুব খারাপ ভাবে দিছে বিষটা। ইমাম সাহেব অনেকভাবে দোয়া দরুদ পড়েন, দোয়া দরুদ পড়ে চেষ্টা করেন, কিন্তু ওই জিনকে উনি আনতে পারেন না কোনো কারণে, ওই জিনটা আর আসে না। আর তার বোন এসে অনেক রকমের কিছু বলে, তো ওগুলা তার ইমাম সাহেব করে না, বিশ্বাস করে না, বা তার কথা করে না। যাক, উনি দোয়া দরুদ পড়ে করেন, ট্রিটমেন্ট করেন, এবং বলেন যে ছেলে আপাতত ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। উনি দোয়া দরুদ পড়ে দেন, পানি পড়া দিয়ে দেন, ইত্যাদি দিয়ে বলেন যে অসুবিধা হবে না, আর ওই করে দেন। এবং আলটিমেটলি আসলে অ্যাপোলোর জ্বর টর কমে যায়, হয়ে যায়। তো বলে যে ওকে
বিদেশে নিয়ে যান, চলে যান বিদেশে নিয়ে, মানে যেখান থেকে আসছেন আপনারা ওখানে চলে যান, এখানে আর থাকার দরকার নাই বেশি দিন, কারণ ওইটা তো এখানেই ছিল। তো আসলে কাছাকাছি থাকলে একটা ক্ষতি করার চেষ্টা করতে পারে। আর ছেলেকে চেষ্টা করেন যে একটু ধর্মীয় প্র্যাকটিসগুলো করাইতে, যেহেতু একজন বুজুর্গের বংশধর, ওনার দাদা যেহেতু ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি, এবং সুতরাং তার বংশধরতে এটা করা উচিত আরো। এই বলে হুজুর বলেন যে ঠিক আছে, ওকে নিয়ে যান, বিদেশে নিয়ে যান তাড়াতাড়ি, ওইটাই ভালো হবে। এই বলে হুজুর চিকিৎসা মোটামুটি বলেন যে এতটুকুই, আর প্রতিদিন বলেন যে একটু পড়া পানি দিতে, আর পারলে জমজমের পানি খাওয়াইতে থাকে। তো এরকম ছিল। অ্যাপোলো আরো কিছুদিন নাকি ছিল দেশে। এর মধ্যে নাকি একটা ঘটনা ঘটে, যেটা ইরফান শুনছে, যে এটা নাকি অ্যাপোলো বলছে, যে যেটা হয়েছিল যে কদিনের মধ্যে ছিল, তো একদিন রাতের বেলা অ্যাপোলো গ্রামের বাসা বাড়িগুলো কিন্তু যতই তখনকার মডার্ন হোক, তাদের বাথরুমগুলো বাইরে ছিল তখনও। হ্যাঁ, তো বাসা থেকে বের হয়ে যেতে হতো বাথরুমে, যেই রুমে ছিল অ্যাপোলো, সেখান থেকে একদিন রাতের বেলা সে বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছে। তো হেরে যাচ্ছে, বাথরুমে গেছেও, সে বাথরুমে গিয়ে বাথরুম থেকে ব্যাক করে আসতেছে, তখন নাকি হঠাৎ করে সে দেখে যে আকাশে কিছুটা উঠতেছে, চক্কর দিয়ে এরকম সার্কেল করে উঠতেছে। তো চাঁদের আলোতে একটা ছায়ার মতো পড়ে বারবার। তো অ্যাপোলো তাকাইছে, তো আসলে একটু বেশি অনুসন্ধিৎস ছিল, মানে তাকাইছে, তাকায় দেখে যে ছায়ার মধ্যে দিয়ে একটা বাদুড়ের মতো উঠতেছে, পাখির মতো বড়, এরকম শাঁক শাঁক করে উড়ে যাচ্ছে, ঘুরতেছে বারবার। 2 সেকেন্ডের মধ্যে সে দেখে ওখান থেকে শাঁক করে নেমে খুব কাছাকাছি চলে আসছে, তার থেকে প্রায় হয়তো 10-15 ফিট দূর দিয়ে বাতাসে সার্কেল করতেছে একটা মেয়ে মানুষের মতো, এবং তার বড় ডানা আছে এরকম, এবং চেহারাটা খুবই ভয়ঙ্কর, এবং তার পাশ দিয়ে উঠতেছে। তো অ্যাপোলো নাকি অনেকক্ষণ তাকে দেখছে, কয়েক সেকেন্ড, মানে তার কাছে মনে হচ্ছে অনেক সময়, সে অনেকক্ষণ ধরে দেখছে, এবং সে নাকি তাকে বলছে, আমি তোমাকে ভয় পাই না, আই এম নট স্কেয়ার্ড অফ ইউ। এটা বলার পর নাকি ওইটা, মানে যেটা এই কথাটা বলার পরে নাকি সে ছিটকায় যায় উঠানের এক পাশে নামছে, নেমে নাকি তার চেহারাটা চেঞ্জ করে ফেলছে, তার যে ভয়ঙ্কর চেহারা ছিল সেটার থেকে চেঞ্জ হয়ে অনেকটা স্বাভাবিক একটা মেয়ের মতো হয়েছে, এবং তাকে নাকি বলছে যে আমি তোমাকে বিষ দিছি, এবং এই বিষটা ফিরায় নেওয়ার অবস্থা আমার নাই, তুমি অনেক ভালো মানুষ, তুমি আমার দিকে ভয় পাও নাই, তোমার আমি ভয় দেখানোর চেষ্টা করছি, তোমার দিকে ভয় পাও নাই, তুমি অনেক ভালো মানুষ, বিষটা আমি ফিরায় নিতে পারবো না, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। যাই হোক, তোমার দাদা আমাকে আটকায় রাখছিল, এর জন্য তোমাকে বিষটা দিছি। তো অ্যাপোলো নাকি শুধু বলে যে ওকে নাও, এখন কি হবে। এরপর নাকি আর কোনো কথা না বলে ওইটা নাকি শ্যাট করে ওখান থেকে চলে যায়, 1 সেকেন্ডে মানে উপরে উঠে ভ্যানিশ হয়ে যায়। তো অ্যাপোলো ওইটাকে আর দেখে নাই, তবে তার কাছে মনে হতো যে তার শরীরের মধ্যে একটা গরম, মানে রক্তের মতো প্রবাহিত হতো মাঝে মাঝে, এবং তার মাথা এলোমেলো লাগতো, তখন কিছু ভালো লাগতো না। এরপর তো অ্যাপোলো চলে যায়, বাইরে চলে যায়, আবার সে আমেরিকা থেকে আসলে সেখানে চলে যায়। পরবর্তীতে ইরফানও বড় হয়ে আমেরিকায় চলে যায়। তো ইরফান বলছে যে তার এই ভাইয়ের নাকি একটা প্রবলেম রয়ে গেছিল, যেটা নাকি সে আমেরিকায় যেও জানতো। তার ভাই পরবর্তীতে মোটামুটি প্র্যাকটিসিং হয়েছে, সে ওখানে থেকেও মোটামুটি প্র্যাকটিসিং হয়েছে, সে প্র্যাকটিস করতো, রিলিজন প্র্যাকটিস করতো, মানে না, মানে অনেকে আছে না যে ধর্মকর্মকে খুব একটা করে না, সেরকম না, সে মোটামুটি প্র্যাকটিস করতো। তারপরও নাকি তার একটা সমস্যা হয়ে গেছিল, যেটা নাকি এখনো আছে ইরফানের কথা অনুযায়ী, যে তার ভাই নাকি মাঝে মাঝে উদ্ভট রকম ফিল করে, এবং এমনও ছিল যে সে বাসা থেকে বের হয়ে কোথাও চলে যেত, মানে বিশেষ বিশেষ সময় হঠাৎ করে তার মধ্যে একটা মানে অন্যরকম হইতো, সে তখন মানে ফিল হইতো, তখন তার মাথা ঠিক থাকতো না, সে বাসা থেকে বের হয়ে চলে যেত, তখন কারোর সাথে কথা বলতো না, একদম একা হয়ে যেত। দেখা গেছে যে সে নাকি গাড়ি নিয়ে গিয়ে দূরে কোথাও যে গাড়ি পার্ক করে চুপচাপ বসে থাকতো বাইরে। এখন এটা কি ছিল সেটা বলতে পারে না, কখনো অ্যাপোলো শেয়ার করে নেই কারো কাছে। এখন অ্যাপোলোর বয়স অনেক, তার ফ্যামিলি হয়েছে, সে ফ্যামিলিকেও এটা শেয়ার করে নাই। এখনো নাকি অ্যাপোলো মাঝে মাঝে এরকম বাইরে যেয়ে বসে থাকে, এবং সে নিজে একলা একলা মাঝে মাঝে কথা বলে, তার স্টাডি রুমে কারোর সাথে কথা বলে। এখন এইটা কি রহস্য ছিল, এটা অ্যাপোলো কারো কাছে ভাঙে নাই, ইরফানও জানে না। তবে ইরফানের একটা গ্যাস আছে, তার কাছে মনে হয় যে ওই যে এন্ট্রিটা ছিল, এটা তার সাথে কোনো রকমের ফ্রেন্ডশিপ করছিল বা সামথিং লাইক দ্যাট, যে হয়তো কোনো সময় সুযোগ করে তার কাছে আসে বা কথা বলে তার সাথে, মানে অন্যরকম কিছু না, জাস্ট হয়তো তার সাথে একটা সখ্যতা তার সেই ভাইয়ের সাথে আছে সেটার। তো যাই হোক, এটাই ছিল ইরফান আহমেদের শেয়ার করা ঘটনা, যেটা আমাদের কাছে শেয়ার করছেন প্রবাল চৌধুরী, তার বন্ধু। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালোর দলাই আছেন। আমার নাম রিপন, আমি লালমোহর থেকে বলতেছি।
আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হলো সুমনা। আর সুমনার বাড়ি হচ্ছে কুড়িগ্রামের ভুরিঙ্গামারিতে। আমি চেষ্টা করব সুমনার মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। তো সুমনাদের বাড়ি হচ্ছে ওই কুড়িগ্রামের ভুরিঙ্গামারি এলাকাতে। ওনারা হলো এলাকার বেশ প্রভাবশালীদের মধ্যে একজন। বিশেষ করে ওই সুমনার বাবা হলো মোটামুটি টাকাওয়ালা। তিনি হলো মানে তাদের আর্থিক অবস্থা আর কি ভালো, এটা তিনি জানিয়েছেন। তো ওদের বাড়িটা হলো ডুপ্লেক্স। তো ওরা হলো সুমনা থাকে উপরতলায় এবং ওর বাবা মা সবাই নিচতলায় থাকে। শুধু উপরতলায় শুধু সুমনা এবং হচ্ছে পাশের একটা রুমে হলো ওর ভাই থাকে, ওর বড় ভাই। তো তারা দুই ভাই হলো অবিবাহিত, দুই ভাই বোনেই হচ্ছে অবিবাহিত। তো সুমনার হলো বিয়ের কথাবার্তা চলতেছে। তার বয়স প্রায় সে সময় 18 বছর, সুমনার যে সময় ঘটনাটা ঘটে। তো রাসেল ভাই এখানে একটা বলে রাখা ভালো যে সুমনাকে একটা ছেলে পছন্দ করতো, তার একটা কলেজের একটা ছেলে পছন্দ করতো, কিন্তু সুমনা ওই ছেলেটাকে পছন্দ করতো না। সুমনা কোনোভাবেই ওই ছেলেটাকে পছন্দ করতো না এবং পাত্তা দিত না। তো দেখা যায় যে ওই ছেলেটার অত্যাচারে সুমনা অনেক সময় কলেজে খুবই কম যেত। দেখা যায় যে খুবই যে জরুরি ক্লাসগুলো সেগুলো করার জন্য সে শুধুমাত্র কলেজে যেত, তাছাড়া সে কলেজে যেত না। তো রাসেল ভাই পরবর্তীতে হয় কি, সেটা হচ্ছে যে ওই সুমনা বাসায় একা থাকতো। তো তার পরিবারের লোকজনের অভিযোগ যে সুমনা নাকি সবসময় চুপচাপ থাকতো, সে যেন হঠাৎ করে পাল্টে গিয়েছে। পরিবারের লোকজন বলে যে সুমনা আগের মতো যেরকম চঞ্চল ছিল ওই রকম সে চঞ্চল নয়, সে যেন অনেক পাল্টে গিয়েছে। কারোর সাথে হয়ে মিশে না, কারোর সাথে কথা বলে না। অনেক সময় সুমনার দাদি এবং হচ্ছে সুমনার মা বাবা যখন সুমনার রুমে যায়, তারা হলো ওই সুমনাকে দেখে যে সে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে এক মনে, ঘন্টার পর ঘন্টা বসে আছে। সে নিজে হলো চুল আঁচড়াচ্ছে, মানে অহেতুক কিছু কিছু সময় সে পার করতেছে, যেটা একা একা। তো এটাতে আসলে সুমনার পরিবার বেশ অবাক হয়ে যায় যে মেয়েটার কি হয়ে গেল, হঠাৎ করে সে কেন এইভাবে একা একা থাকে, কারোর সাথে ঠিকভাবে মিশে না। তো সুমনা যখন বলে কি রে তোর কী সমস্যা, তুই একা একা এইভাবে কেন থাকিস, কারোর সাথে মিশিস না কেন? তো সুমনা তখন বলে যে কই না তো, আমি তো ঠিক আছি। আসলে সুমনার দিক থেকে একদম সাধারণ, কিন্তু পরিবারের কাছে মনে হয় যে সে একদম নিজেকে গুছিয়ে মানে একদম একা করতেছে, সে আগের মতো মিশতেছে না। তো সুমনাও নিজে থেকে বুঝতে পারতেছে না যে তার সাথে এগুলো কী হচ্ছে, পরিবারের লোকজন কী বলতেছে। এবং পরবর্তীতে সে অনুভব করে যে হ্যাঁ, তাকে একা থাকতেই ভালো লাগে, কোনো একটা কারণে তাকে একা থাকতেই ভালো লাগতেছে। তো রাসেল ভাই এর পরবর্তীতে একদিন সুমনা হলো দেখে যে অসুস্থ হয়। তো ওই সুমনার বাবা মা দেখে যে সে অজ্ঞান হয়ে বাসাতেই পড়ে আছে তার রুমের মধ্যে। তো পরবর্তীতে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পর সে যখন জ্ঞান ফেরে, তো যখন তাকে অনেকগুলো টেস্ট করা হয়, তো ডাক্তাররা জানায় যে সুমনার কোনো সমস্যা নেই, হয়তো বা সে কোনো মানসিকভাবে ডিস্টার্ব, যার কারণে আসলে হয়তো সে এইভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল। সমস্যা নেই, আপনারা তাকে বাসা নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই, খালি ওকে কোনোভাবে প্রেশার দেবেন না, তাহলেই হয়ে যাবে। এখন পরিবারের লোকজন বুঝতেছে না যে তাদের মেয়েকে তো তারা কোনো ধরনের প্রেশার দেয় না বা কোনো কিছু নিয়ে ফোর্স করে না, তাহলে কেন হলো সে মেন্টালিভাবে থাকবে। তো তারা একটা জিনিস চিন্তা করে যে যেহেতু হয়তোবা তাকে ছেলে দেখানো হচ্ছে, বলতে তাদের বিয়ের জন্য ছেলে দেখা হচ্ছে, হয়তোবা সে কিছু বলতেছে না, কিন্তু এই কারণে হয়তোবা সে মানসিকভাবে টেনশনে থাকতে পারে, পরিবারের লোকজনও এটা ভেবে নেয়। তো পরবর্তীতে পরিবারের লোকজন তার বিয়েটা এখন না দেওয়ার চিন্তাভাবনা করে যে সে মানসিকভাবে প্রস্তুতি হোক, তারপরে তাকে বিয়ে দিবে, এটা চিন্তা করে তার পরিবারের লোকজন। তো রাসেল ভাই পরবর্তীতে দেখা যায় যে এই চিন্তা করার পর পরিবারের লোকজন যখন ছেলে দেখা বন্ধ করে দেয়, তাদের বাসায় অন্য ছেলে আসাও বন্ধ করে দেয়, তো পরবর্তীতে দেখা যায় যে রাসেল ভাই ওই সমস্যাটা আর কমে না। ও দেখা যায় যে ওই সুমনা একা একাই বাসায় থাকে, কারোর সাথে ওইভাবে কথা বলে না। তো সুমনা নিজেও ওটা একদম ওই হসপিটাল থেকে আসার পর খুবই ফিল করতেছে যে সে একা একা থাকতে পছন্দ করে, কারো কথা তার ভালো লাগে না। সে অনেক অবাক হয়ে যায় যে সে নিজেও হলো মানে
অনুভব করে যে সে নিজেও অনেক পরিবর্তিত হয়েছে, তার মাঝে অনেক পরিবর্তন এসেছে। তো রাসেল ভাই একদিন সে তার সামনে আসলে পরীক্ষা ছিল, তো এই কারণে সে পড়তেছিল, হালকা পড়াশোনা করতেছিল। তো পড়াশোনা করার সময় সে অনুভব করে যে তাদের বাসার নিচে একটা অ্যাম্বুলেন্স এসেছে। তো বেশ অবাক হয় যে আমাদের বাসায় তো কেউ অসুস্থ নয়, তাহলে আমাদের বাসায় অ্যাম্বুলেন্স আসলো কেন? তো সে প্রথমে চিন্তা করলো যে হয়তোবা তার বাসায় আসে নাই, পাশের কোনো বাসায় হয়তোবা অ্যাম্বুলেন্স সাইরেন সে শুনতে পাচ্ছে। কিন্তু রাসেল ভাই যখন সে বারান্দায় যায়, সে দেখে যে তাদেরই বাসায় হলো অ্যাম্বুলেন্স এসেছে। এবং রাসেল ভাই এটা দেখে সে বেশ অবাক হয়, যে সে পরে ভাবলো যে হয়তোবা তার দাদা দাদি অসুস্থ হতে পারে, যে কারণে হয়তোবা তার বাবা মা অ্যাম্বুলেন্স ডেকেছে, হয়তো পরিবারের কেউ অসুস্থ হয়েছে যার কারণে অ্যাম্বুলেন্স ডেকেছে। তো রাসেল ভাই দেখে যে অ্যাম্বুলেন্সটা কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাওয়ার জন্য আসেনি, বরং কাউকে অসুস্থ কোনো মানুষকে দিয়ে যাওয়ার জন্য এসেছে, বলতে কোনো একটা মানুষকে নিয়ে এসেছে। তো সুমনা হলো তাদের হলো দোতলা ওই বারান্দার থেকেই দেখতেছে যে কাকে নিয়ে এসেছে। সে দেখে যে ওই অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে করে একজন সাদা কাপড় পরা, মানে সাদা কাপড় দিয়ে ঢাকা একটা লাশকে নামাচ্ছে। তো এটা দেখে সুমনা তো প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় যে তাদের পরিবারে আবার কে মারা গেল আর কাকে হলো তাদের নিয়ে আসা হলো। কারণ তাদের পরিবারে তো তার দাদা দাদি, তাদের বাবা মা এবং তারা ভাই বোন, এই মোটে হলো 6 জন মানুষ, তাহলে কাকে নিয়ে আসা হলো? তো রাসেল ভাই সে অবাক দৃষ্টিতে ওই অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে আছে, অ্যাম্বুলেন্স মানে কাকে নিয়ে আসা হয় সেটা দেখার জন্য। তো রাসেল ভাই ওই সুমনা যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সেটা হলো যে দেখে যে সেই লাশটা যখন বের করা হচ্ছে গাড়ির থেকে, তখন সুমনার বাবা মা কান্না করতেছে, মনে হচ্ছে যে তাদের অনেক আপনজন কেউ মারা গিয়েছে। তো এটা দেখে সুমনা তো বেশ অবাক হয়ে যায় যে তার বাবা মা কান্না করতেছে কেন, তার বাবা মা তো কান্না করার কথা না, আর তার পরিচিত কেউ মারা গেলে তো তার জানার কথা। তো রাসেল ভাই যখন লাশটা গাড়ি থেকে নামানো হলো এবং দেখা যায় যে তাদের বাসায় আশেপাশে বাড়ি থেকেও অনেক লোকজন এসেছে সেই লাশটাকে দেখার জন্য যে কে মারা গিয়েছে। তো রাসেল ভাই যখন ওই সুমনার বাবা মার সামনে স্ট্রেচারে রাখা লাশটার কাফনটা খোলা হয়, তখন সুমনা যেটা দেখে সেটা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। মনে হচ্ছিল যে তার মনে হয় আকাশ থেকে ভেঙে তার মাথায় পড়ে গেছে, এরকম একটা অবস্থা। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারতেছে না। সে দেখে যে তার সামনে নিচে যে তার বাবা মা যে কান্না করতেছে যে লাশটাকে নিয়ে, সেটা অন্য কারোর লাশ নয়, সেটা সুমনার লাশ। তো সুমনার লাশ নিজে থেকে নিজেই খুবই অবাক হচ্ছে, এটা কিভাবে সম্ভব? সে তো এই স্টিল এখানে দোতলায় দাঁড়িয়ে আছে, আর তার বাবা মা নাকি কান্না করতেছে অন্য একটা সুমনার জন্য। এবং রাসেল ভাই সুমনা দেখে যে সেই লাশের মেয়ের চেহারাটা, সেই যে লাশটার চেহারাটা, সেটা সুমনের মতো হুবহু দেখতে, এবং সে কি করবে বুঝতে পারতেছে না। রাসেল ভাই এটা দেখে সে তার জ্ঞান সেখানে ধরে রাখতে পারে না, সে দোতলার মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পরবর্তীতে যখন তার জ্ঞান ফেরে এবং সে যখন চোখ মেলে তাকায়, সে দেখে যে সে বাসাতে নেই, সে হসপিটালে। এবং যখন তার বাবা মাকে জিজ্ঞেস করে যে আমি হসপিটালে নেই কেন, তখন ওই সুমনার বাবা মা বলে যে তুই এরকম বারান্দার মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলি, তো যার কারণে তোকে আমরা হলো হসপিটালে নিয়ে আসি। তুই হঠাৎ করে কি হয়েছে, তুই হলো এইভাবে অজ্ঞান হচ্ছিস কেন? তো সুমনা বলে যে প্রথমে সে বলতে চাচ্ছিল না, কিন্তু রাসেল ভাই পরে সব কিছু শেয়ার করে যে এরকম আমি দেখছিলাম তোমরা হলো অন্য কোনো মেয়ের লাশ নিয়ে কান্নাকাটি করতেছিলাম, পরে দেখি যে ওটা আমারই লাশ। তো এটা শুনে সুমনার বাবা মা, যেহেতু সুমনার এই অনেক দিন থেকে আচার আচরণগুলো দেখতেছিল যে সুমনার আচার আচরণগুলো একদম স্বাভাবিক নয়, তো তারা আসলে ভেবে নিয়েছে যে হয়তো কোনো খারাপ কিছু হচ্ছে, না হলে তো হঠাৎ করে ওই নিজের লাশ নিজে দেখবে বা সবার সাথে কথা বলা বন্ধ করে দেবে, মেশা বন্ধ করবে, এটা তো কখনোই সম্ভব না। সে অনেক চঞ্চল ছিল।
তো ওই হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর যখন বাসায় আসে, তো রাসেল ভাই তারা হলো একজন কবিরাজকে দেখায়। তো কবিরাজ যখন বাসায় আসে, বাসায় এসে কবিরাজ বুঝতে পারে যে এখানে অনেক সেই বাসাতেই দুইটা নাকি জিন দেখতে পায়। ওই কবিরাজ আর কি দুইটা জিন দেখতে পায়। এবং তিনি যখন ওই সুমনার রোকাইয়া শুরু করেন, তিনি যেটা তার জিনের মাধ্যমে জানতে পারেন সেটা হচ্ছে যে ওই জিনটা আসলে নিজে থেকে আসেনি। সেই জিন দুটো জানিয়েছে যে তাদেরকে সুমনার নজরদারির জন্য পাঠানো হয়েছে। তো যখন ওই কবিরাজকে জিজ্ঞেস করা হয় যে কে তোমাকে নজরদারির জন্য পাঠিয়েছে, তার নাম বলো, কিন্তু সেই জিন দুটো বলে যে আমাদেরকে একজন কবিরাজ আমাদেরকে এই মেয়ের প্রতি নজরদারি রাখার জন্য পাঠিয়েছে। তো কোনোভাবেই হলো সে ওই কবিরাজ আর কি কবিরাজের নাম বলে না। তো পরবর্তীতে জানতে পারে যে এই সুমনাকে একটা ছেলে যে পছন্দ করত, তো সুমনা আসলে পাত্তা না দেওয়ার কারণে সেই ছেলেটা সুমনার এই অহংকার দূরীভূত করার জন্য, সুমনা যেহেতু চঞ্চল টাইপের ছিল, সেই ছেলেকে পাত্তাও দিচ্ছিল না। তো এই সুমনাকে সাহেস্তা করার জন্য তো সুমনার প্রতি কালো জাদু করে ওই একটা কবিরাজের মাধ্যমে, যেন ধীরে ধীরে তার সৌন্দর্য নষ্ট হয় এবং সে যেন তার অহংকারগুলো যেন ধূলিসাৎ হয়ে যায়। এই কারণে আসলে কালো জাদু করে। তো পরবর্তীতে সেই কবিরাজ জানায় যে আপনারা আসলে অনেক ভালো একটা কাজ করেন যে আমাকে ডেকে নিয়ে এসে, তো না হলে আসলে ধীরে ধীরে আপনাদের মেয়ে আপনাদেরকেই ভুলে যেত এবং সে তার অবস্থা অনেক খারাপ হতে পারত। তো রাসেল ভাই পরবর্তীতে তিনি হলো ওই কবিরাজ হলো পানি পড়া এবং তাবিজ দেন এবং বাড়িটাকে বন্ধ করে দিয়ে যান। কিন্তু রাসেল ভাই ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এখানে ঘটনাটা শেষ হয়নি। তো এই হুজুর বা ওই কবিরাজ যখন তাবিজ হচ্ছে পানি পড়াতে দিয়েছে এবং বাড়িটা বন্ধ করে দিয়েছে, এটা 3 মাসের মতো ঠিকঠাক ছিল। 3 মাস পর রাসেল ভাই ওই সুমনা আবার আগের মতো হলো, কারোর সাথে কথা বলে না, তার মধ্যে চঞ্চলতা নেই, যেন আগের মতো পুরোপুরি আগের মতো ব্যবহার। এবং তার পরিবারের লোকজন তাৎক্ষণিক বুঝতে পারে যে সামথিং রং। তো পরবর্তীতে রাসেল ভাই ওই আবার সেই কবিরাজকে নিয়ে আসা হয় এবং কবিরাজ যখন তার আবার চিকিৎসা শুরু করেন, তো তিনি দেখেন যে এবার অন্য একটা জিনকে তার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে। তো সেই ছেলেটাও বুঝতে পেরেছে যে মেয়েটা যেহেতু কলেজে এসে আগের মতো চঞ্চলভাবে ঘোরাফেরা করে, সব কিছু আগের মতো, তো দেখে যে মেয়েটার কোনো ক্ষতিই হচ্ছে না। তো সেই ছেলেটা কী করে আবার সেই কবিরাজের কাছে যায় এবং সেই মেয়েটাকে আবার হলো খারাপ ক্ষতি করার জন্য আবার হলো সেই কবিরাজের কাছে যে টাকা পয়সা দিয়ে আর কি আবার কালো জাদু করে। তো রাসেল ভাই এই আবার করার কারণে ওই যে জিনটা আসলে তার পিছনে দেওয়া হয়েছিল, সেই জিনটা আসলে সেই কবিরাজ সম্পর্কে বলে যে ওখানকার কবিরাজ আমাকে এটা করতে বলেছে, আমি এই জন্য আসলে এই মেয়ের পিছনে আসছি। আসলে ওই কবিরাজ আমার একটা হলো বাচ্চাকে বন্দি করে রেখেছে, আমি যদি সুমনার ক্ষতি না করি তাহলে সে আমার বাচ্চাকে মেরে ফেলবে। তো আসলে আমি এক প্রকার বাধ্য হয়ে আপনার এই সুমনার পিছনে লেগেছি। তো পরবর্তীতে সেই কবিরাজ সুমনার যিনি রোকাইয়া করেছেন, ওই কবিরাজ ওই জিনের বাচ্চাকে মুক্ত করে ওই কবিরাজের হাত থেকে। মুক্ত করার পর তো রাসেল ভাই পরবর্তীতে পুনরায় হলো তিনি তাবিজ দেন এবং তাদের বাসাটাকে বন্ধ করে দেন এবং পার্মানেন্টলি যে একটা সলিউশনের জন্য তিনি হলো ওই কবিরাজের যত জিন আছে, পালিত জিন আছে, সেগুলোকে তিনি নিজের আয়ত্তে নিয়ে আসেন এবং নিয়ে আসার পর ওই কবিরাজের আর কি একা বানাই দেন, বলতে তার আয়ত্তে আর কোনো জিন নেই, সমস্ত জিনগুলো এই সুমনার যিনি রোকাইয়া করেছেন তিনি হলো তার আয়ত্তে নিয়ে আসেন। তো পরবর্তীতে রাসেল ভাই সুমনার আর কোনো সমস্যা হয় নাই। পরবর্তীতে তাকে হলো একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া হয় এবং বিয়ে দেওয়ার মাধ্যমে তার জীবনে এই যত সমস্যা আছে, ভৌতিক যে সমস্যাগুলো, সেগুলো কেটে যায়। তো রাসেল ভাই এটাই ছিল সুমনার ঘটনা। আমার কাছে ঘটনাটা খুবই ভালো লেগেছে। সুমনা অনেক কষ্ট করে আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা কুড়িগ্রাম থেকে ঘটনাগুলো শুনতেছেন তাদেরকে বলবো যে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে কারা কারা শুনতেছেন।
যদি আর কুড়িগ্রাম ছাড়াও যারা বাকিরা শুনতেছেন তারা যদি কমেন্ট করেন তাহলে আমি আরও ইন্সপায়ার হব নতুন নতুন ঘটনা আপনাদের মাঝে শেয়ার করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।